গত পর্বের শেষে আমরা দেখেছিলাম রংজিয়া বানহার দাদিকে প্রশ্ন করে রংজিয়ার বাবার হত্যার ব্যাপারে বানহার দাদি কি জানে, পাস্টে কি ঘটেছিল। এই পর্ব সেখান থেকেই শুরু হয়। আমরা পাস্টের একটা সিন দেখতে পাই যেখানে রংজিয়ার বাবা এসেছিল বানহার দাদার কাছে। সেই সময় বানহার দাদা প্রচন্ড অসুস্থ ছিল। রংজিয়ার বাবা বানহার দাদাকে জিজ্ঞাসা করছিল টাইগার ট্যালি কোথায়। রাজা সেটা চেয়ে পাঠিয়েছে, তবে বানহার দাদা জানায় যে টাইগার ট্যালি হারিয়ে গিয়েছে। এরই মধ্যে সেখানে বানহার দাদি ওষুধ নিয়ে আসে, যে কারণে রংজিয়ার বাবা আর কোনো প্রশ্ন না করে সেখান থেকে চলে যায়। বানহার দাদা অস্থির হয়ে জিজ্ঞাসা করে টাইগার ট্যালিকে আমাদের দিয়ে দেওয়া উচিত। বানহার দাদি তখন বলে সেটাই আমাদের শক্তি, তোমার কিছু হয়ে গেলে বান ফ্যামিলি পুরো ধূলিসাৎ হয়ে যাবে। শুধুমাত্র টাইগার ট্যালি থাকার কারণে হয়তো আমরা সেফ থাকতে পারবো। তার মানে ওরা ইচ্ছা করে টাইগার ট্যালি লুকিয়ে রেখেছিল যাতে বান ফ্যামিলি নিরাপদে থাকে। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। বানহার দাদি রংজিয়াকে বলে আমি ভাবতেই পারিনি সেই সময় আমি তোমার বাবাকে শেষবারের মতো দেখব। তার কিছুদিন পরেই তোমার বাবাকে মেরে ফেলা হয়। তোমার মা সিদ্ধান্ত নেয় সে ইনভেস্টিগেশন করবে যে কেন তোমার বাবাকে মেরে ফেলা হলো, কারাই বা তোমার বাবাকে মারলো। কিন্তু অদ্ভুতভাবে তোমার বড় ভাইও মারা যায়, আর এরপরে তোমার মা সুইসাইড করে ফেলে। তুমি একা পড়ে যাও। রংজিয়া অনেকটা ইমোশনাল হয়ে যায়। সে ছোট থেকে অনেক কষ্টে একা একা বড় হয়ে উঠেছে। বানহার দাদি রংজিয়াকে বলে তোমার ফ্যামিলির মৃত্যুর সাথে বান ফ্যামিলির কোনো সম্পর্ক নেই। তুমি ইনভেস্টিগেশন করো, কিন্তু বান ফ্যামিলি থেকে দূরে থাকো। আমি খুব ভালো করেই জানি তুমি বান হওয়ার কাছাকাছি আসার চেষ্টা করছো, আর তোমার উদ্দেশ্য আমার কাছে পরিষ্কার। সে রংজিয়াকে ক্লিয়ারলি বলে দেয় যে রংজিয়া আর কখনো যেন বান হওয়ার আশেপাশেও না আসে। যদি আসে তাহলে সে রাজাকে বলে দিবে যে রংজিয়া তার বাবা মায়ের কেস নিয়ে এখন ইনভেস্টিগেশন করছে। রংজিয়া তখন যাওয়ার সময় একটা ওষুধের কৌটা দেখিয়ে বলে তাহলে আমিও সবাইকে আপনার অসুস্থতার বিষয়ে জানিয়ে দিব। যেটা শুনে বানহার দাদি ভয় পেয়ে যায়। পরবর্তী সিনে আমাদের বানহার দাদির জন্মদিনের অনুষ্ঠান দেখানো হয়। সেকেন্ড প্রিন্সও জন্মদিনের অনুষ্ঠানে আসে, যেটা দেখে বানহা হেসে দিয়ে বলে আমি ভাবতেই পারিনি তুমি আসতে পারবে। তখনই ও খেয়াল করে ঘোড়া থেকে কেউ পড়ে যাচ্ছে। বানহা দ্রুত গিয়ে তাকে ধরে ফেলে। সেটা ছিল ইয়াং একটা ছেলে, যে বানহাকে দেখেই তার প্রেমে পড়ে যায়। এরই মধ্যে সফটি বানহাকে ভিতরে ডাক দিলে বানহা ভিতরে চলে যায়, তবে ছেলেটা এক ধ্যানে বানহা যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এরপরে দেখা যায় মেয়েদের আলাদা একটা জায়গাতে এনে বসানো হয়েছিল। সেখানে ক্রাউন প্রিন্সেস সুইও উপস্থিত ছিল, যে চা খেয়ে বানহার খুব প্রশংসা করে, কারণ চাটা বানহা বানিয়েছিল। আর তারপর বানহা দাদির কথা জিজ্ঞাসা করে। বানহা তখন জানায় সে এখন যাচ্ছে তার দাদিকে আনার জন্য। এরপর আমাদের অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়। সবাই রাজাকে গ্রিটিং করে যে যার জায়গায় বসে পড়ে। তবে প্রাইম মিনিস্টার শি রাজার কাছে গিয়ে বলে সবকিছু প্ল্যান মতোই চলছে। প্রিন্সেস রয়্যালের মেনশনের গার্ডদের বদলে দেওয়া হয়েছে। যথাসময়ে সবকিছু চেক করা হবে। আশা করছি এবার আমরা টাইগার ট্যালি খুঁজে পাবো। মানে যে যা ধান্দাতে আছে আর কি। এইদিকে বানহা যখন ওর দাদিকে নিতে আসে, দেখতে পায় ওর দাদি অনেক অসুস্থ। রংজিয়াও সেখানে উপস্থিত ছিল। রংজিয়া বানহাকে জানায় ওর দাদি অনেকদিন ধরেই অসুস্থ ছিল, যেটা সে কাউকে জানাতে দেয়নি। তার মানে এতদিন ধরে বানহার দাদির মেয়ের যে তার খাবারে কিছু মিশিয়ে দিত সেটা ছিল ওষুধ। আর বানহার দাদির অসুস্থতা সবার থেকে গোপন রাখার জন্যই ওই ওষুধটা লুকিয়ে লুকিয়ে মেশাতো আর কি। যা হোক, বানহা তখন রংজিয়ার উপর ঝাড়ি মেরে বলে তুমি এসব কিভাবে জানলে, আর তুমি এখানে কেন এসেছো অনুষ্ঠান ছেড়ে। বানহার দাদির মেয়েড এগিয়ে এসে বলে গতকাল মিনিস্টার রংজিয়া এসেছিল, আর তার সাথে প্রিন্সেস রয়্যালের একটা তর্ক বিতর্ক হয়েছে। এরপর থেকেই সে অসুস্থ। এরই মধ্যে সেখানে ডাক্তার চলে আসে। ডাক্তার এসে বানহা দাদিকে দেখে বলে তাকে জাগানোর একটা ওষুধই আছে শুধুমাত্র। ওষুধটা দেয় আর ডাক্তার তড়িঘড়ি করে সেখান থেকে চলে যায়। বানহা দাদির মেয়ের দ্রুত সেই ওষুধটা তৈরি করে নিয়ে আসে, তবে রংজিয়া সেই ওষুধটা ফেলে দেয়। বানহা তো রেগে ঝাড়ি মেরে ওঠে। রংজিয়া তখন টেস্ট করে দেখায় যে ওই ওষুধের মধ্যে বিষ ছিল। ওটা খাওয়ালে বানহা দাদি এখনই মারা যেত। বানহা তখন একটু শান্ত হয়। সে রংজিয়াকে বলে এখন তাহলে কি করবে। রংজিয়া তখন একটা ওষুধ দেয় বানহাকে, বলে এটা খাওয়ালেই ওর দাদি জেগে উঠবে। বানহা রংজিয়ার থেকে ওষুধটা নিতে চাচ্ছিল না, মানে বিশ্বাস করতে পারছিল না আর কি। রংজিয়া বলে একবার আমাকে বিশ্বাস করো, কোনো ক্ষতি হলে সেই দায় আমার। এদিকে প্রিন্সেস রয়্যাল অনুষ্ঠানের এখানে যাচ্ছে না, দেরি হচ্ছে বলে সবাই প্রিন্সেস রয়্যালের প্যালেসের সামনে চলে আসে। হেং বাইরে থেকে বানহাকে ডাকছিল। রাজা সহ অন্যান্য সবাই সেখানে চলে আসে। হেং তখন বলে আমি ডাকছি, ওরা অবশ্যই বের হয়ে আসবে।
কিন্তু সেকেন্ড প্রিন্স জিয়াং কারো কথা না শুনে জোর করে দরজা ভেঙে ভিতরে ঢুকে যায় আর গিয়ে দেখতে পায় প্রিন্সেস রয়্যাল রেডি হয়ে দাঁড়িয়ে আছে। সে এখনই বের হচ্ছিল। রাজা ঢুকতে ঢুকতে বলে, আমি আপনার জন্য অনেক টেনশন করছিলাম, তাই নিজেই চলে আসলাম আপনাকে দেখার জন্য। বানহার দাদি তখন হেসে দিয়ে বলে, আপনি আমাকে অনেক ভালোবাসেন, এটার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। দুঃখিত আমার একটু দেরি হয়ে গেল। তবে জিয়াং অনেকটা অবাক হয়ে গিয়েছিল বানহার দাদিকে সুস্থ দেখে। যা হোক, সবাই সেখান থেকে বেরিয়ে যায়। তবে রংজিয়াকে কিন্তু সেখানে দেখা যায় না। রংজিয়া প্যালেসের অন্য পাশ থেকে বেরিয়ে আসে। তখনই দুজিন রংজিয়ার কাছে এসে জানায় প্যালেসের সমস্ত গার্ডদের চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং অদ্ভুত কিছু লোকদের দেখা যাচ্ছে যারা ঘোরাফেরা করছে, মনে হচ্ছে সিক্রেট এজেন্ট। রংজিয়া তখন বলে, তাদের উপর নজর রাখো, তারা যদি বান ফ্যামিলির কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে অ্যাকশন নেবে। পরবর্তী সিনে আমাদের অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়। সেখানে রাজা প্রিন্সেস রয়্যালের জন্য খুব সুন্দর একটা গিফট প্রস্তুত করেছিল। গিফট বলতে হীরা জহরত না, সে একটা লেটার লিখেছিল যেখানে এমনটা প্রকাশ পায় যে সে প্রিন্সেস রয়্যালকে কতটা সম্মান করে আর কতটা ভালোবাসে। এতে করে বান ফ্যামিলির সম্মান আরো বেশি বেড়ে গেল। সবাই এখন বান ফ্যামিলিকে সম্মান করে চলবে। প্রিন্সেস রয়্যাল মানে বানহার দাদি খুশি হয়ে রাজাকে ধন্যবাদ জানায়। বানহার বাবাও এটা শুনে অনেক খুশি হয়। তবে বাইরে আমরা কিছু লোকদের দেখি যারা বান ফ্যামিলির বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছিল। তারা অভিযোগ করছিল বান ফ্যামিলি অনেক অত্যাচারী, তাদের থেকে জিনিসপত্র নিয়ে টাকা পয়সা দেয় না আর কি। একজন সৈন্য দৌড়ে ভিতরে আসে এবং জানায় বাইরে কিছু দোকানদাররা আন্দোলন করছে। বান ফ্যামিলি তাদের উপর অত্যাচার করে, তাদের থেকে ঘুষ নেয়। বিশেষ করে এই অনুষ্ঠান আয়োজনে রাজা তো অনেক টাকা দিয়েছিল, কিন্তু তারা ওইসব দোকানদারদের কোনো টাকাই পেমেন্ট করেনি, বরং জোর করে জিনিসপত্র নিয়ে এসেছে। এটা শুনেই বানহার দাদি সহ পুরো ফ্যামিলি রাজার সামনে হাঁটু গেড়ে বসে যায় আর বলে এই অভিযোগ পুরোপুরি মিথ্যে। তারা যদিও অনেক রয়্যাল ফ্যামিলি, কিন্তু খুব সাধারণভাবেই চলাফেরা করে। সেখানে মিনিস্টার মেই নামে একজন ছিল যে এগিয়ে এসে জানায় এই সমস্ত অভিযোগ সত্যি, আর যদি অভিযোগ সত্যি না হয় বাইরের সব মানুষজন কি এমনি এমনি আন্দোলন করছে। তার কাছে প্রমাণ ছিল বান ফ্যামিলির অপরাধের। রংজিয়া তখন এগিয়ে এসে জানায় বাইরে যারা রয়েছে তারা হয়তো হোমলেস। বানহুয়া ওর দাদির জন্মদিন উপলক্ষে কিছু পথশিশু বা পথের লোকদের খাবার দাবারের ব্যবস্থা করেছে এবং প্যালেসের বাইরে তাদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছে। এই জন্যই হয়তো তারা ধন্যবাদ জানাতে এখানে জড়ো হয়েছে। মানে সেখানেও কোর্ট বসে যায় এবং তর্কাতর্কি শুরু হয়ে যায়। সেকেন্ড প্রিন্স জিয়াং বারবারই বান ফ্যামিলির উপর আঙুল তোলার চেষ্টা করছিল। ও তো চাচ্ছিলই বানহুয়ারা শাস্তি পাক। এই অনুষ্ঠানের সমস্ত জিনিসপত্র যে কিনে নেওয়া হয়েছে সেই কাগজপত্র রংজিয়া রাজার কাছে পেশ করে এবং জানায় ক্রাউন প্রিন্স সহ যে এই কন্ট্রাক্ট করেছে সবাই এটা চেক করে দেখেছে, এখানে একটা পয়সারও কোনো গন্ডগোল নেই, কোনো ভুল হিসাব লেখা নেই। প্রাইম মিনিস্টার শিজিনকে পাঠায় বাইরে কিসের হট্টগোল হচ্ছে এটা দেখে আসার জন্য। শিজিন একটু পরে এসে জানায় বানহুয়া যেসব মানুষদের খাওয়া দাওয়া এবং থাকার ব্যবস্থা করেছিল তারা বানহুয়াকে ধন্যবাদ দেওয়ার জন্য এখানে জড়ো হয়েছে। আর দুজনকে ধরে নিয়ে আসা হয়েছিল যারা স্বীকার করে তাদেরকে ঘুষ দেওয়া হয়েছে যাতে এখানে এসে ঝামেলা করে। রাজা তো তখন বুঝতে পারে যে বান ফ্যামিলি কিছু করেনি। বানহুয়া রাজাকে বলে, যারা আমাদের উপর মিথ্যা দোষারোপ করেছে তাদের শাস্তি দাবি করছি। এবার রাজা বানহুয়ার দাদির কাছে ক্ষমা চায় এবং মিনিস্টার মেই যে প্রথমেই অভিযোগ তুলেছিল তাকে শাস্তি দেওয়া হয় 100টা বেতের বাড়ি, সাথে তাকে তার পজিশন থেকে রিমুভ করা হয়। মিনিস্টার মেইকে সেখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়। বানহুয়ার রংজিয়ার দিকে তাকিয়ে মুচকে হাসে, যেটা বানহুয়ার দাদিও খেয়াল করে। পরবর্তী সিনে দেখা যায় মাস্ক পরা কেউ একজন বানহুয়ার দাদির কক্ষে প্রবেশ করে এবং খোঁজাখুঁজি করে টাইগার টেলি পেয়ে যায়। তবে সঠিক সময়ে দুজিন সেখানে চলে আসে। দুজিন এবং সেই মাস্ক পরা সৈন্যের মধ্যে তুমুল ফাইট লেগে যায়। তবে বাইরে থেকে সফটি এটা টের পেয়ে যায় আরো দৌড়ে ঘরে আসে। তখন অন্য মাস্ক পরা সৈন্য যে টাইগার টেলি পেয়েছিল সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। দুজিন আর সফটি সেখানে একটা ফাইট হয় যেখানে বোঝা যায় সফটি মোটেও সফটি না, ও যথেষ্ট ভালো ফাইট জানে। কারণ দুজিন সফটির সাথে না পেরে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। আর এরপরেই প্রাইম মিনিস্টার এবং রাজা চোখের ইশারায় কোনো কথা বলাবলি করে। প্রাইম মিনিস্টার তাকে মাথা নেড়ে সম্মতি জানায়, হয়তো টাইগার টালি পেয়ে গিয়েছে এই বিষয়টাই জানাচ্ছিল আর কি। রাজা তখন সবাইকে বলে সে এখন ক্লান্ত, সে রেস্ট নিতে চায়, সবাই যেন মজা করে। বানহুয়া সেখানে আতশবাজি পোড়ানোর ব্যবস্থা করেছিল। রংজিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ফায়ার ওয়ার্কস দেখছিল, যেটা খুবই সুন্দর ছিল। তখন বানহুয়া তার কাছে আসে আর বলে, তুমি আমাকে এভাবে ইগনোর করছো কেন?
তুমি আগে যা করেছো করেছো, আজকের ঘটনা আমাকে এক্সপ্লেন করা উচিত। আমি তোমার কাছে কৃতজ্ঞ, তুমি অনেকবার আমাকে সাহায্য করেছো, কিন্তু আজ যদি তুমি আমাকে সবকিছু খুলে না বলো আমি তোমাকে ছাড়ছি না। তবে রংজিয়ার মনে পড়ে যায় বানহার দাদির সেই কথাগুলো। বানহার থেকে দূরে থাকতে বলেছিল যে, ও বানহার সাথে কথা না বলে সেখান থেকে চলে যেতে চায়। বানহা তখন রংজিয়াকে আটকায় আর ওর বুকের উপর আঙুল দিয়ে ইশারা করে বলে, আমি জানি তোমার এখানে অনেক সিক্রেট আছে, তুমি নিজেকে একটা খোলসের মধ্যে লুকিয়ে রাখো, কিন্তু যখন আমরা একসাথে থাকি তখন অন্তত নিজেকে খোলসের মধ্যে থেকে বের করে আনো। আমি চাই তুমি নিজের মতো করে একদিন আমার সাথে কাটাও। আমি তোমাকে অনেক পছন্দ করি। এখান থেকেই সিন কাট হয়। বানহুয়া আফসোস করতে করতে বলে, কেন ও রংজিয়াকে বললো যে ও রংজিয়াকে পছন্দ করে। সফটি বানহুয়াকে বলছিল এটা তো ভালো হয়েছে, আপনি তাকে বলে দিয়েছেন। সে কি বলেছে আপনাকে উত্তরে? তখনই রকি সেখানে আসে একটা বক্স নিয়ে, যেটা রংজিয়া বানহুয়াকে পাঠিয়েছে। বক্সটা খোলার পর দেখা যায় সেখানে সেই দামি কেকগুলো আছে, যেগুলো বানহুয়া কিনতে চেয়েছিল। এটা দেখেই তো বানহুয়া অনেক খুশি হয়ে যায়, কিন্তু রকি আর সফটি বলতে থাকে যে রংজিয়া অনেক কিপটা, শুধুমাত্র এক বক্স কেক পাঠিয়েছে গিফটে, আর এটা তো নিশ্চিত সে ওই কালো কোট পরা লোকটা না। তখনই বানহার মনে পড়ে যায় সে তো সেকেন্ড প্রিন্সকে চেক করতে চেয়েছিল, আর ওরা দ্রুত চলে যায় সেকেন্ড প্রিন্সকে চেক করার জন্য। সেকেন্ড প্রিন্স তার প্যালেসের সামনে থেকে দুইজন মন্ত্রীকে বিদায় দিচ্ছিল। তখনই উপর থেকে কেউ একজন তার উপর পানি ঢেলে দেয়। আশেপাশ থেকে কিছু মেয়েরা দৌড়ে আসে তাকে মুছিয়ে দেওয়ার জন্য। তখন সেকেন্ড প্রিন্সের অবস্থা তো পুরো খারাপ হয়ে যায়। সেখানে রকি আর সফটি উপস্থিত ছিল, যারা দেখে নেয় যে সেকেন্ড প্রিন্সের বুকে কোনো কাঁটাদাগ নেই, আর তারপর সেখান থেকে চলে যায়। এদিকে ওইসব মেয়েরা সেকেন্ড প্রিন্সকে তো পুরো খালি গায়ে করে ছেড়ে দেয়। সেকেন্ড প্রিন্স নিজের প্যালেসের ভিতরে যায় এবং রাগে ফুঁসতে থাকে। ও তো বুঝতেই পারে যে বানহুয়া এসব করেছে। তবে তখনই তার কাছে কালো হুডি পরা একজন আসে, যার ফেস দেখানো হচ্ছিল না। সে এসে সেকেন্ড প্রিন্সকে বলে, আপনি শান্ত হন, রাজা হয়তো আপনার উপর একটু একটু আশা করছে, কারণ আজ রাজা ক্রাউন প্রিন্সকে নিয়ে প্যালেসে ফিরে গিয়েছে, আর আপনাকে মন্ত্রিসভার সবাইকে সামলাতে বলেছে। তার মানে রাজা আপনাকে অফিসারদের কাছাকাছি আসার সুযোগ দিচ্ছে, হয়তো আপনাকে পরীক্ষা করে দেখছে যে আপনি ক্রাউন প্রিন্স হওয়ার যোগ্য কিনা। এইটা শুনে সেকেন্ড প্রিন্স বলে, ঠিক বলেছ, এভাবে তো আমি ভেবে দেখিনি। চিন্তা করো না, তুমি আমাকে সাহায্য করো। আমি যদি রাজা হই তাহলে তোমার বোনই আমার রানী হবে। তখন আমরা বুঝতে পারি এটা হয়তো ওয়ানুর বড় ভাই চংজিন। ওই লোকটি তখন সেকেন্ড প্রিন্সকে বলে, আপনি আপনার প্রমিস মনে রাখবেন। আর এরপরেই সেখান থেকে সে চলে আসে রংজিয়ার কাছে। এখানে এসে সে নিজের টুপি খোলে। রংজিয়া তখন মুচকি হেসে বলে, আপনি তো অন্য এলাকার অফিসার, রাজধানীতে কি করছেন? আমরা জানতে পারি চংজিন সীমান্তের একটা এলাকার অফিসার ছিল। চংজিন জানায় সে রংজিয়ার কাছে এসেছে। রংজিয়া যে তার ফ্যামিলির হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করছে এই বিষয়ে সে জানে, আর এই বিষয়ে সাহায্য করার জন্য এসেছে। রংজিয়া জিজ্ঞাসা করে এই ব্যাপারে সে কি জানে। চংজিন তখন জানায় আপনার বাবার হত্যার সাথে ইয়ান ফ্যামিলি জড়িত ছিল। রংজিয়া বলে, আমি কেন শুধু শুধু আপনাকে বিশ্বাস করব? চংজিন তখন রংজিয়াকে একটা চিঠি দেয়। রংজিয়া সেই চিঠি খুলে পড়তে শুরু করে, আর এখানেই সিন কাট হয়। পরবর্তী সিনে দেখা যায় বানহুয়া ওর দাদির মেইডের কাছে আসে, কেন বানহুয়ার দাদির অসুস্থতার কথা তাদেরকে জানানো হয়নি এটা জিজ্ঞাসা করতে। কেই বা তার দাদিকে হত্যা করার চেষ্টা করলো। ওই মেয়ের তখন জানায় বান ফ্যামিলিকে সেফ রাখার জন্য এতদিন প্রিন্সেস রয়্যাল সবকিছু লুকিয়ে রেখেছিল, কারণ প্রিন্সেস রয়্যাল অসুস্থ এটা জানলে রাজা আর বান ফ্যামিলিকে অতটা ভালোবাসবে না। সেটা হয়তো টাইগার ডেলের ঘটনা থেকে আপনারা বুঝতেই পেরেছেন। বানহুয়ার দাদি আসলেও প্রচন্ড চালাক মহিলা ছিল। যা হোক, বানহুয়া ওই মেয়েটকে জিজ্ঞাসা করে তাহলে তার দাদিকে বিষ দেওয়ার চেষ্টা কে করতে পারে। এরই মধ্যে সেখানে সফটি দৌড়ে আসে এবং জানায় ডাক্তারকে খুঁজে পাওয়া গিয়েছে, যে ডাক্তার ওই বিষ মেশানো ওষুধ দিয়েছিল। বানহুয়া আর কথা না বাড়িয়ে সফটির সাথে চলে যায়। বানহুয়া এসেছিল একটি বাড়ির সামনে যেখানে ডক্টর ঝ্যাং লুকিয়েছিল। ওরা আস্তে আস্তে বাড়ির মধ্যে প্রবেশ করছিল, তবে রংজিয়া আর দুজিনও সেখানে এসেছিল। সফটির জন্য কিছু বাঁশ পড়ে সেখানে শব্দ হয়। রংজিয়া অ্যালার্ট হয়ে যায়। দুইজন এক ঘরের দুই কোণা দিয়ে আসছিল। বানহুয়া হুট করে রংজিয়ার উপর আক্রমণ করতে যায়, তবে রংজিয়া তাকে আটকে দেয় এবং চুপ থাকতে বলে। বানহুয়া জিজ্ঞাসা করে, আপনি এখানে কেন? রংজিয়া তখন বলে, আমি তো আপনাকে প্রমিস করেছিলাম আপনাকে সাহায্য করব, তাই ডক্টর ঝ্যাংকে ধরতে এসেছি। ডক্টর ঝ্যাং মানে বানহুয়ার দাদিকে যে বিষ মিশানো ওষুধ দিয়েছিল সে আর কি। যা হোক, এবার ওরা দুইজন দুই দিকে যায় ডক্টর ঝ্যাংকে খোঁজার জন্য। তবে বানহুয়া যেদিকে আসে সেদিকে কিছু সৈন্যরা ওর উপর আক্রমণ করে দেয়। সফটি তখন বলে, আপনি যান, আমি এদেরকে দেখে নিচ্ছি।
আরও থেকে যায় ফাইট করার জন্য। এদিকে রং জিয়া ডক্টর ঝ্যাংকে খুঁজে পেয়ে যায়, তবে ডক্টর ঝ্যাংয়ের উপর কেউ একজন আক্রমণ করে দেয়। রং জিয়া তখন ডক্টর ঝ্যাংকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। দুদিন সেখানে সৈন্যদের সাথে ফাইট করছিল। রং জিয়া কোনোভাবে ডক্টর ঝ্যাংকে পালিয়ে নিয়ে একটা জায়গাতে আসে আর জিজ্ঞাসা করে কে তাকে বলেছে প্রিন্সেস রয়্যালকে হত্যা করার জন্য। ডক্টর ঝ্যাং রং জিয়াকে আগে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য, আর তারপর কেবলই বলার চেষ্টা করছিল। তখনই উপর থেকে কেউ একজন ডক্টর ঝ্যাংকে তীর মেরে দেয়। ডক্টর ঝ্যাং সেখানেই পড়ে যায়। রং জিয়া তখনও জিজ্ঞাসা করছিল বলুন কে আপনাকে পাঠিয়েছিল। তখনই উপর থেকে একজন সৈন্য নেমে আসে মাস্ক খোলার পর দেখা যায় এটা তো ছিল চংজিন। রং জিয়া জিজ্ঞাসা করে আপনি কেন ওকে মারলেন। চংজিন তখন বলে এটা দিয়ে আপনি কি করবেন, আপনাকে যা বলছি শুনুন, আপনি আমাদের সাথে কাজ করুন। মানে সেকেন্ড প্রিন্সের হয়ে কাজ করতে বলছিল, যাতে সেকেন্ড প্রিন্স এই রাজত্ব দখল করতে পারে। তবে রং জিয়া জানায় সে রাজার প্রতি লয়াল, সে কখনোই সেকেন্ড প্রিন্সের হয়ে কাজ করবে না। চংজিন বলে সেকেন্ড প্রিন্স আপনার একমাত্র ভরসা। তখনই ও বুঝতে পারে কেউ একজন আসছে। ও রং জিয়াকে বলে আপনার মতো সুন্দর পাখিকে সুন্দর গাছেই মানায়। এটা বলেই সেখান থেকে চলে যায়। দেখা যায় সেখানে বানহা আসে, জিজ্ঞাসা করে ডক্টর ঝ্যাং কিছু বলেছে কিনা। রং জিয়া জানায় কিছুই বলেনি। তখনও ডক্টর ঝ্যাংয়ের একটু একটু জ্ঞান ছিল। বানহা জিজ্ঞাসা করে কে তাকে পাঠিয়েছিল প্রিন্সেস রয়্যালকে বিষ দেওয়ার জন্য। ডক্টর ঝ্যাং তখন জানিয়ে দেয় যে সেকেন্ড প্রিন্স জিয়াং। বানহা তো এটা শুনে রেগে সেদিকে যাচ্ছিল। রং জিয়া তাকে আটকে দিয়ে বলে তাড়াহুড়ো করে কিছু করবেন না। বানহা বলে আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, এটার জন্য ধন্যবাদ, বাকিটা আমি বুঝে নিতে পারবো। একদম বেশি মাতব্বর আর কি। বানহা সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে দেখা যায় বানহার বাড়িতে বিয়ের প্রস্তাব এসেছিল। ইয়ান ফ্যামিলি থেকে বিয়ের প্রস্তাব দিয়েছে বানহার জন্য। তারা দামি একটা চুড়ি পাঠিয়েছিল বানহার জন্য। তবে বানহার মা সফটিকে বলে এটা ফেরত দিয়ে ওদেরকে বাইরের রাস্তা দেখিয়ে দাও। এদিকে আমরা বানহাকে দেখতে পাই যে রং জিয়া হেং এবং হেং এর এক বন্ধুকে নিয়ে বাজারের মধ্যে দিয়ে হাঁটছিল। সেখানে রং জিয়া বানহাকে বলে তোমাকে একটা গল্প বলছি শোনো। একটা গাছে একটা বার্ড ফেয়ারি বাস করত, আর সেই গাছের নিচেই থাকতো একজন শিকারী। তবে দুর্ভাগ্যজনকভাবে ওই বার্ড ফেয়ারি শিকারীর প্রেমে পড়ে যায় এবং সহজেই ধরা পড়ে যায়, কারণ শিকারীর মনে তো বার্ড ফেয়ারির জন্য প্রেম ছিল না, শিকার করার লোভ ছিল। বানহা তখন মুখ ঝামটা মেরে বলে গল্পটা আমার পছন্দ হয়নি। পাশেই ছিল হেং, সে রংজিয়াকে জিজ্ঞাসা করছিল আপনি তো অনেক সুন্দর, সাথে এই শহরের টপ স্কলার, আপনার কি কোনো মেয়েকে ভাল লাগে? যদি আপনাকে তিনটা অপশন দেওয়া হয়, ওয়ানু, ফেইজিয়ান এবং আরেকটা মেয়ের কথা বলে, তিনজনের কাকে আপনি বিয়ে করবেন? রংজিয়া তখন বলে এভাবে মেয়েদের নিয়ে কথা বলতে হয় না, প্রিন্সেস এটা শুনলে কষ্ট পাবে। বানহা তখন ঝাড়ি মেরে বলে বলো আমিও শুনতে চাই। রংজিয়া তখন বলে ওয়ানুর তো বিয়ে ঠিক হয়ে আছে, আর অন্য যে মেয়েটা সেই মেয়ের থেকে ফেইজিয়ান অনেক বেশি ভালো, ভালো বলতে সে শিক্ষিত, ভদ্র, সুন্দরী, এটা আর কি। কিন্তু বানহার এইসব শুনে প্রচন্ড হিংসা হতে থাকে। সে তখন রংজিয়াকে বলে আচ্ছা এবার আমি যাই, আমাকে ইয়ান ফ্যামিলির ছেলের সাথে ডেটে যেতে হবে। রংজিয়া তখন বলে আপনি তো আগেই সিদ্ধান্ত নিলেন আপনি যাবেন না, তাহলে এখন কেন যেতে চাচ্ছেন? বানহা বলে আমি সিদ্ধান্ত চেঞ্জ করেছি। পাশ থেকে হেং রংজিয়াকে ডেকে বলে চিন্তা করবেন না, আমার বোন কখনোই ইয়ান ফ্যামিলির ছেলেকে বিয়ে করবে না। রংজিয়া বলে কেন? হেং জানায় ইয়ান ফ্যামিলির ছেলে হচ্ছে একটা মাম্মাস বয়, এবং হেং বর্ণনা দিয়ে বলছিল ধরুন বানহুয়ার ইয়ান ফ্যামিলির ছেলের সাথে বিয়ে হলো, তখন বাসরাতে কি হবে জানেন? ইয়ান ফ্যামিলির ছেলের নাম ছিল ঝেন। ইয়ান ঝেন এবং বানহুয়ার বাসরাতের দৃশ্য দেখানো হয়, যেখানে ইয়ান ঝেন ওর মায়ের কথা মতো একটা মোম জ্বালায় এবং সে কিছু রিচুয়াল করছিল। বানহুয়া ঝাড়ি মেরে বলে এসব বাদ দিয়ে তুমি কি ঘুমাতে আসবে? ইয়ানচেন তখন বলে আজ তো ঘুমাতে আসতে পারবো না, কারণ অলরেডি মোম শেষ হয়ে গিয়েছে। বানহা তখন বলে আর একটা মোম জ্বালাও। তখনই সেখানে ইয়ানচেনের মা এসে বলে আজকে রাতের মতো সময় শেষ, আর তোমরা একসাথে ঘুমাতে পারবে না। ইয়ানচেন তখন ওর মায়ের সাথে সুরসুর করে বের হয়ে যায়। আবার পরবর্তী সিনে দেখা যায় বানহা তার নিজের পছন্দ মতো চুলের কাটা পরছিল, তবে ইয়ানচেন তাকে ওর মায়ের পছন্দ মতো চুলের কাটা পরায়, যে কারণে বানহাকে অনেক বয়স্ক লাগছিল দেখতে। বানহা বলছিল সে এই চুলের কাটা পরতে পারবে না। ইয়ানঝেন বলে ওর মা যেহেতু চয়েস করেছে পরতে হবে। বানহা তখন বলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। ইয়ানঝেন তখন ওর মাকে ডেকে বলে মা আমার ওয়াইফ আমার থেকে ডিভোর্স চাচ্ছে, আমি কি ডিভোর্স দিব? ইয়ানঝেনের মা তখন বলে না তুমি ডিভোর্স দিতে পারবে না। বানহা এটা শুনে চিৎকার দিয়ে ওঠে। সিন আবার বাস্তবে চলে আসে। রঞ্জি অবাক হয়ে বলে ইয়ান ফ্যামিলির ছেলে আসলেও এমন? হেং তখন বলে একদমই এমন। তবে বানহা খুব ভয় পেয়ে যায়
আরও এক দৌড়ে চলে যায় নিজের বাড়িতে। সেখানে তখনও পর্যন্ত ওই মেয়েট দাঁড়িয়েছিল যে বানহার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। বানহা সেখানে এসে ডিরেক্ট জানিয়ে দেয় সে ইয়ান ফ্যামিলির ছেলেকে বিয়ে করবে না। ওরকম মামাস বয়কে বিয়ে করার চেয়ে সে সারা জীবন একা থাকবে। তারপরেও ওই মেয়ের জোর করায় বানহা সেই চুড়িটি ফেলে দিয়ে ভেঙে ফেলে আর বলে আমি প্রিন্সেস বানহা তাকেই বিয়ে করব যাকে আমি ভালোবাসি। এটা বলে ও আর চোখে রংজিয়ার দিকে তাকায়। পরবর্তী সিনে দেখতে পাই রংজিয়া আর দুজিন বসে চংজিনের দেয়া সেই চিঠির হাতে লেখা মেলাচ্ছিল। আর ওরা মিলিয়ে দেখতে পায় সত্যি এটা মিনিস্টার ইয়ানের হাতের লেখা। এই চিঠিতে লেখা ছিল আগামীকালই রং ফ্যামিলি ধ্বংস হবে। তার মানে মিনিস্টার ইয়ান জানতো যে রং ফ্যামিলির উপর হামলা হবে। আর যেহেতু সে জানতো রং ফ্যামিলির উপর হামলা হবে, তাহলে কে হামলা করবে এটাও অবশ্যই জানতো। তার মানে চংজিন ভুল ইনফরমেশন দেয়নি। পরবর্তী সিনে আমাদের শি ফ্যামিলির একটি অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়, যেখানে অন্যান্য রয়্যাল ফ্যামিলির সবাই উপস্থিত ছিল। বানহা যখন সেখানে আসে, ও তো অনেক সেজে গুজে এসেছিল। মাথায় ক্লিপ টাইপ কিছু একটা পরেছিল, যেটা ওয়ানু এবং লি এর খুবই ভালো লেগে যায়। বানহা তো বরাবরই সুন্দরী, যাকে দেখে সবাই তাকিয়েছিল। ও যখন আসছিল, একটা ছেলে এগিয়ে এসে ওকে চা অফার করে, তবে বানহা তাকে ইগনোর করে চলে যায়। শিজিন বানহাকে ওয়েলকাম জানায় এবং ড্রিঙ্ক করতে বলে। বানহা তখন 2 কাপ ড্রিঙ্ক নিয়ে রংজিয়ার দিকে এগিয়ে যায় আর রংজিয়াকে 1 কাপ এগিয়ে দিয়ে বলে যে ড্রিঙ্ক করো। রংজিয়া হেসে দিয়ে বলে আমি যদি এখন ড্রিঙ্ক করে মাতাল হয়ে যাই তাহলে বিষয়টা অনেক ইম্বারেসিং হবে। আপনি কি চান আমি সবার সামনে এমন অপমানিত হই? বানহা ঝাড়ি মেরে বলে আমি তোমাকে ড্রিঙ্ক করতে বলেছি, তুমি ড্রিঙ্ক করবে। রংজিয়া তখন বেচারা কি করবে, ও বানহা থেকে 1 কাপ ড্রিঙ্ক নিয়ে খেতে শুরু করে। তখনই সেখানে ক্রাউন প্রিন্স এবং সুই আসে। সুই এসে ফেইজিয়ানকে বলে আজ আমি একটা প্ল্যান করেছি। ক্রাউন প্রিন্সকে বুঝিয়ে এনেছি যেন রংজিয়া আর তোমাকে সেট করে দেয়, মানে ওদের বিয়ে ঠিক করে দেয় আর কি। ফেইজিয়ান তো এটা শুনে লাজুক হাসি দেয়। ক্রাউন প্রিন্স এগিয়ে যায় রংজিয়ার দিকে আর যে ওকে আলাদা চা খাওয়ার জন্য ইনভাইট করে। বানহা তখন বলে আলাদা চা খেতে যাওয়ার কি আছে, এখানে আমরা সবাই আছি, আমাদের সাথে থাকলেই তো হয়। ক্রাউন প্রিন্স তখন বানহাকে বলে তুমি বরং প্যালেসের আশেপাশে একটু ঘুরে এসো। শিজিন এগিয়ে এসে বলে চলুন আমি আপনাকে ঘুরিয়ে নিয়ে আসছি। তখনই শুরুর ওই ছেলেটা এগিয়ে আসে আর নিজের পরিচয় দেয় যে ও ইয়ান ফ্যামিলির ছেলে ইয়ানছেন, যাদের বাড়ির পক্ষ থেকে বানহার জন্য বিয়ের প্রস্তাব গিয়েছে। বানহা তখন আশেপাশে তাকে বলে আচ্ছা তুমি ইয়ানছেন, চলো তাহলে তোমার সাথে প্যালেসের আশেপাশে ঘুরে আসি। এরপরে দেখা যায় ক্রাউন প্রিন্স, সুই, রংজিয়া এবং ফেইজিয়ান 4 জনে একটা টেবিলে বসে চা খাচ্ছিল। সেখানে ক্রাউন প্রিন্স ইনিয়ে বিনিয়ে ফেইজিয়ানের সাথে রংজিয়ার বিয়ের ব্যাপারটি তোলে, কিন্তু তখনই সেখানে বানহা এসে বসে। রংজিয়া মুচকি হাসে। বানহা এসে বলে কি ব্যাপার, তোমরা আমাকে রেখে আলাদা আলাদা বসে চা খাচ্ছ কেন? সবাই বানহাকে দেখে চুপ হয়ে যায়। ক্রাউন প্রিন্স তো অনেক অপ্রস্তুত হয়ে যায়। সুই ক্রাউন প্রিন্সকে ইশারা করে বলে কথা বলো। বানহা তখন বলে তোমরা কথা বলতে পারো, আমি এমন ভান করবো যে আমি কিছুই শুনছি না। তখন সুই আর ক্রাউন প্রিন্স আবারও নিজেদের কথা শুরু করে। সুই বলছিল আমার বোন কচি পাতার মতো পিওর, মানে এরকম কাব্যিক উদাহরণ দিয়ে ফেইজিয়ানের সৌন্দর্য বর্ণনা করছিল। সে শিক্ষিত, সুন্দরী, কবিতা রচনা করতে পারে, এইসব যেগুলো শুনে বানহুয়া হেসে ফেলে। রংজে তখন বলে মিস ফেইজিয়ান এই শহরের সবচেয়ে শিক্ষিত মেয়ে, ভদ্র এবং আকর্ষণীয়, তাকে যে কেউ পছন্দ করবে। বানহুয়া ঝাড়ি মেরে বলে ওঠে আমি কেন জানো তোমার আগের কথার সাথে মিল পাচ্ছি, যে কথাগুলো রাস্তায় রংজিয়া বলেছিল। রংজিয়া তো ভয় পেয়ে যায়। বানহুয়া তখন ক্রাউন প্রিন্সের দিকে তাকিয়ে বলে আমি বুঝতে পেরেছি তোমরা কি বলার চেষ্টা করছো, তোমরা ওদের দুজনের বিয়ে ঠিক করার চেষ্টা করছো তো ঠিক আছে, আমি তোমাদের কাজ সহজ করে দিচ্ছি। বানহুয়া ডিরেক্ট ফেইজিয়ানকে জিজ্ঞাসা করে তুমি কি মিনিস্টার রংজিয়াকে বিয়ে করতে রাজি আছো? ফেইজিয়ান মুস্কি হেসে সম্মতি জানায়। এরপর বানহুয়া রংজিয়াকে জিজ্ঞাসা করে তুমি কি ফেইজিয়ানকে বিয়ে করতে রাজি আছো? রংজিয়া তো একদম অপ্রস্তুত হয়ে যায়। তারপর সে বলে আমি বিয়ের কথা এখনো ভাবিনি, আগে দেশ নিয়ে চিন্তা করছি। বানহুয়া এবার বলে তার মানে তো নো। সে ক্রাউন প্রিন্সের দিকে তাকিয়ে বলে আফসোস, মিনিস্টার রংজিয়া না করে দিয়েছে এবং নিজের মনে বলতে থাকে তোমরা দুইজন শহরের সবচেয়ে শিক্ষিত এবং ভদ্র ছেলে মেয়ে, তোমরা ভালো জুটি হতে পারতে, আফসোস হলো না। এদিকে হেং সমস্ত খাবার টেস্ট করছিল। হেং ছিল একটু ফুডি, বিভিন্ন খাবার টেস্ট করতেও পছন্দ করত। আর ওয়ানু ছিল রাঁধুনি, ও বিভিন্ন খাবার টেস্ট করতে পছন্দ করত। ওরা দুইজন এক পিস কেক নিয়ে টানাটানি শুরু করে, সেটা এক পিসে অবশিষ্ট ছিল। হেং সেই পিসটা নিয়ে নেয়, এতে ওয়ানুর একটু মন খারাপ হয়। হেং তখন সেখান থেকে অর্ধেক ভেঙে ওয়ানুকে দিয়ে দেয়। ওয়ানুর সাথে ছিল লি,
যে ওয়ানুকে নিষেধ করে ওটা না খেতে, কিন্তু ওয়ানু সেটা খেয়ে নেয় আর লিয়ের কানে কানে বলে, তুমি না বানহার মাথার ওই ক্লিপটা পছন্দ করেছো, আমি তোমাকে ওইটার ডিজাইন এনে দিচ্ছি। এরপর সে হেংয়ের কাছে এগিয়ে গিয়ে বলে, তোমার বোন আজ মাথায় যেটা পরেছে সেটা কি, কোথা থেকে কিনেছে? হেং তখন বলে, ওটা তো ও নিজেই ডিজাইন করেছে, তবে ওর ডিজাইনটা এখনো বাড়িতে আছে, তুমি চাইলে আমি ওটা তোমাকে দিতে পারি, তবে ফ্রিতে তো দিব না। ওয়ানু তখন বলে, তাহলে আমি তোমাকে মিষ্টি বানিয়ে খাওয়াবো। হেং এতে রাজি হয়ে যায়। এদিকে আমরা বানহাকে দেখতে পাই, যার কাছে ইয়ানঝেন আসে আর একটা ফুল দিয়ে ডিরেক্ট বিয়ের প্রস্তাব দেয়। সে বানহার হাত ধরে বলছিল ও একদিন ঘোড়া থেকে পড়ে যাচ্ছিল, বানহার দাদির জন্মদিনের দিন, সেদিন বানহা তাকে বাঁচিয়েছে, আর সেই থেকেই সে বানহার প্রেমে পুরো দিওয়ানা হয়ে গিয়েছে। বানহাকে মন থেকে ভালোবাসে এবং বিয়ে করতে চায়, তবে বানহা জানায় সে ওকে বিয়ে করতে চায় না। এদিকে সুই এবং ফেইজিয়ান দুই বোন তো একটা সুযোগ পেয়ে যায়। সুই বলছিল, তোমাদের দুই ফ্যামিলি সম্ভ্রান্ত, তোমাদের মধ্যে ভালো জুটি হতে পারে। আর এমন পিওর ভালোবাসা, এমন কনফেশন দেখে আমি তো পুরো ইমোশনাল হয়ে যাচ্ছি। ফেইজিয়ানও তখন সুর মিলিয়ে বলতে থাকে, প্রিন্সেস বানহুয়া, আপনি তাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন না কেন? আমার তো আপনাকে দেখে হিংসা হচ্ছে। এভাবে যদি আমাকে কেউ ভালোবাসতো। এটা বলে রংজের দিকে তাকাচ্ছিল। বানহুয়া তখন বলে, তোমার যদি এতই হিংসা হচ্ছে তাহলে তুমি ওকে বিয়ে করে নাও। এদিকে ইয়ানঝেন বানহুয়াকে বলছিল, তুমি কি এখানে কথা বলতে লজ্জা পাচ্ছ? তাহলে চলো বাইরে কোথাও যেয়ে কথা বলি, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। মানে সিরিয়াসলি? এটা বলে ও বানহুয়ার হাত ধরে টান দিতে যায়, কিন্তু রংজিয়া ইয়ানঝেনের হাত ধরে ফেলে আর বলে, প্রিন্সেস বলেছে সে তোমাকে বিয়ে করতে চায় না, তার মানে চায় না। ইয়ানঝেন ঝাড়ি মেরে বলে, এটা আমার আর প্রিন্সেসের বিষয়, আপনি এর মধ্যে কথা বলার কে? তখন ক্রাউন প্রিন্স ইয়ানঝেনকে বলে, এখানে শুধু শুধু ঝামেলা করো না, তোমরা নিজেদের মতো আলাদা কথা বলে নাও। ইয়ানঝেন তখন বানহুয়াকে বলে সে বাইরে বানহুয়ার জন্য অপেক্ষা করছে। একটু পরে বানহুয়া ইয়ানঝেনের সাথে কথা বলতে আসে। ইয়ানঝেন তখন নিজে থেকে বলতে থাকে, আমি তোমাকে সত্যি অনেক পছন্দ করি, তুমি যদি আমাকে বিয়ে করো আমি আমার জীবন দিয়ে তোমাকে প্রোটেক্ট করব, সব সময় তোমাকে সাপোর্ট করব। বানহুয়া তখন বলে, ধরো তুমি কোনো স্বাধীন চেতনার মেয়েকে পছন্দ করলে, তাকে বিয়ে করতে চাইলে, যে অন্য কারো কথা শুনে চলে না, তাহলে তুমি কি করবে? ইয়ানঝেন জানায় সে তার ওয়াইফকে সাপোর্ট করবে। বানহুয়া তখন বলে, যদি সে বাচ্চা না নিতে চায়? ইয়ানঝেন বলে, তাহলেও সে তাকে সাপোর্ট করবে। বানহুয়া এবার বলে, যদি তোমার মা মেনে না নেয়? ইয়ানঝেন তখন বলে, তাহলে আমি আমার ওয়াইফকে বোঝাবো। বানহুয়া বলে, একটু আগেই তো বললে তুমি তাকে সাপোর্ট করবে, এখন তোমার মায়ের প্রসঙ্গ আসতেই তুমি তোমার ওয়াইফকে বোঝাতে চাচ্ছ। শোনো, ভালোবাসা মানে এটা না যে তাকে বিয়ে করতে হবে, ভালোবাসা মানে একজনের দুঃখ বুঝে তার পাশে থাকা, সবসময় যে কোনো অবস্থায় তার সাপোর্ট করা। আমার মনে হয় না তোমার আমার একসাথে হওয়া লেখা আছে, কারণ আমি তোমার মাকে কখনোই মানতে পারবো না। তোমার এমন মেয়েকে চয়েস করা উচিত যে তোমার মায়ের কথা চোখ বন্ধ করে মেনে নিতে পারবে। এটা বলে বানহা সেখান থেকে চলে আসে। তবে রংজিয়া পাশ থেকেই সবকিছু শুনছিল, আর সবকিছু শুনে ও তো খুশি হয়ে যায়। এরপরে দেখা যায় অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে। ক্রাউন প্রিন্স এবং সুই সেখান থেকে চলে যাচ্ছিল। সুই ফেইজিয়ানকে বলে, তুমি চিন্তা করো না, আমি নতুন কোনো প্ল্যান করব যাতে রংজিয়া তোমাকে রিজেক্ট না করতে পারে। এটা শুনে তো ফেইজিয়ান খুশি হয়ে যায়। সেখান থেকে সুই চলে যাওয়ার পর রংজিয়াও চলে যেতে চাচ্ছিল। ফেইজিয়ান রংজিয়াকে বলে তার সাথে ডিনার করার জন্য। রংজিয়া তখন বলে তার এখন বানহুয়াকে বানহুয়ার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে, তাই ডিনার করার সময় নেই। এটা বলে রংজিয়া সেখান থেকে গিয়ে বানহুয়ার গাড়িতে উঠে পড়ে। বানহুয়া তখন বলে, তুমি চাইলে ডিনার করে আসতে পারো, আমার সমস্যা নেই। রংজিয়া বলে, আমি কখনো কারোর সাথে ডিনার করিনি। এদিকে ফেইজিয়ানের তো খুবই মন খারাপ হচ্ছিল। ওয়ানু দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিল ক্রাউন প্রিন্স তার ওয়াইফকে কত ভালোবাসে, সেও যদি এরকম তার লাইফে কোনো ভালোবাসার মানুষকে পেত। তখন হেং পেছন থেকে এসে বলে, সেকেন্ড প্রিন্স শান্ত নম্রভদ্র মেয়ে পছন্দ করে, তুমি যদি এখনো তোমাকে চেঞ্জ করতে পারো তাহলে তোমরা পারফেক্ট কাপল হবে। এটা শুনে ইউয়ানু হেংকে মারার জন্য তাড়া করতে থাকে। সে বলছিল, আমি কি শান্ত না, আমি কি অসভ্য মেয়ে? হেং পালাতে পালাতে বাইরে এসে দেখে যে বানহুয়ার গাড়ি চলে যাচ্ছে। ও তখন চিৎকার করে বানহুয়াকে বলে, আমাকে নিয়ে যাও। ওয়ানু এটা দেখে হাসছিল, বেচারি মনে হয় হেং এর প্রেমে পড়ে যাচ্ছে। এইদিকে ফেইজিয়ান যখন বুঝতে পারে যে হেং গাড়ির মধ্যে ছিল না, তার মানে বানহুয়া আর রংজিয়া একা একা ওই গাড়ির মধ্যে ছিল, বেচারির মুখটাই তো চুপসে যায়। পরবর্তী সিনে দেখা যায় বিশাল ব্যান্ড পার্টি এবং বিয়ের গিফট সহ ইয়ানঝেনের মা বানহুয়াদের প্যালেসে এসে হাজির হয়েছে। সে তো বানহুয়ার সাথে ইয়ানঝেনের বিয়ে দিয়েই ছাড়বে। রকি এই জিনিসটা বুঝতে পেরে দৌড়ে যায় বানহুয়ার কাছে। বানহুয়া তো চিন্তা করে এইবার ইয়ানঝেনের মাকে একটা শিক্ষা দিতেই হবে।
এরপরও একটা বক্স নিয়ে বাইরে যায়। বাইরে থেকে ইয়ানঝেনের মা গেট খোলার জন্য সমানে ডাকছিল। একটু পরে বানহোয়া একটা বক্স হাতে বের হয়। ইয়ানঝেনের মা খুশি হয়ে বলে সে বানহোয়ার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। তবে বানহোয়া ইয়ানঝেনের মায়ের গায়ে অনেকগুলো ব্যাঙ ছুড়ে দেয় আর তারপর আবারও গেট বন্ধ করে দেয়। বানহোয়ার মা বাবা ভাই সেখানে উপস্থিত হয়। বাইরে থেকে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল যে ইয়ানঝেনের মা অজ্ঞান হয়ে গিয়েছে। একজন মেয়েট কান্না করে করে বলছিল আমার লেডি কি এখানেই মারা যাবে, কেউ দ্রুত ডাক্তার ডাকো, তার কিছু হয়ে গিয়েছে। এমন চিৎকার শুনে বানহোয়ার বাবা ভয় পেয়ে যায়, কারণ শতে হলেও ইয়ানঝেনের মা একজন মন্ত্রীর ওয়াইফ। সে যদি বানহোয়াদের প্যালেসের সামনে এসে এভাবে মারা যায়, সেটা জবাব তো তাকেই দিতে হবে। তাই ওরা বাধ্য হয়ে দ্রুত দরজা খুলে কি হয়েছে দেখার জন্য। কিন্তু দেখতে পায় ইয়ানঝেনের মা তো পুরোপুরি সুস্থ আছে। দরজা খোলার সাথে সাথেই সে প্যালেসের ভিতরে চলে আসে এবং বলে যে সে বানহোয়ার সাথে বিয়ের প্রপোজাল নিয়ে এসেছে। বানহোয়া তার সাথে বেয়াদবি শুরু করে, সে তো কোনোভাবে ইয়ানঝেনকে বিয়ে করবে না। তবে ইয়ানঝেনের মা এবার থ্রেট দিচ্ছিল, যদি বানহোয়া বিয়ে করতে রাজি না হয় তাহলে সে রাজার থেকে আদেশপত্র নিয়ে আসবে। এরই মধ্যে সেখানে বানহোয়ার দাদি চলে আসে এবং সেও ক্লিয়ারলি জানিয়ে দেয় যে এই বিয়ে সম্ভব না। তারা ইয়ান ফ্যামিলির সাথে কোনো আত্মীয়তা করবে না। ইয়ানঝেনের মা যদি জোর করার চেষ্টা করে তাহলে বানহোয়ার দাদিও যাবে রাজার কাছে এই বিষয় নিয়ে বিচার দেওয়ার জন্য। বানহোয়া চিৎকার করে বলে দেয় যদি এই পৃথিবীতে একটা মাত্র ছেলে মানে ইয়ানঝেনই থাকে তাহলে সে সারা জীবন সন্ন্যাসী হয়ে কাটিয়ে দিবে, তাও ইয়ানঝেনকে বিয়ে করবে না। ইয়ানঝেনের মাও তখন বলে যে তুমি কিভাবে বিয়ে না করো এটা আমি দেখে নিব। এরপরেই দেখা যায় ইয়ানঝেনের বাবা যায় রাজার কাছে। সে গিয়ে প্রথমে রাজার কাছে কান্নাকাটির ভান করতে থাকে, বলতে থাকে তার বউ একটা অসভ্য, সে বান ফ্যামিলির প্যালেসে গিয়ে ঝামেলা করেছে। প্রিন্সেস রয়্যাল হয়তো তাদের উপর অনেক রেগে গিয়েছে, রাজার কাছে কোনো বিচার দিয়েছে কিনা। রাজা তখন বলে সেই বিষয়ে কিছুই জানে না। তার যদি মনে হয় যে তার ওয়াইফ প্রিন্সেস রয়্যালের সাথে বেয়াদবি করেছে তাহলে তার এখানে না এসে ডিরেক্ট প্রিন্সেস রয়্যালের কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। আসলে এই লোক তো রাজাকে ভুলাতে এসেছিল। সে রাজাকে বলে যদি বান ফ্যামিলি এবং ইয়ান ফ্যামিলির মধ্যে একটা সুসম্পর্ক হয় তাহলে তো আপনারই ভালো। এমনিতেই বান ফ্যামিলিকে আপনি অনেক পছন্দ করেন, আর ইয়ান ফ্যামিলিও আপনার পছন্দের। দুই ফ্যামিলি একত্রিত হলে আপনারই শক্তি বেড়ে যাবে। রাজা তখন বলে তুমি যা বলেছো ঠিকই আছে, কিন্তু তাদের মেয়ের বিয়ের ব্যাপারে তো আমি কথা বলতে পারি না, কারণ বানহোয়া বড় হয়েছে, তার বাবা আছে, তার বাবাই নিজের মেয়ের বিয়ের ব্যাপারে ভাবুক। তখন ইয়ানজেনের বাবা আর কি করবে, সেখান থেকে চলে যায়। রাজা তখন বিরক্ত হয়ে বলতে থাকে বুইড়া শেয়াল, আমাকে এসেছে এই ঝামেলার মধ্যে টানতে। পরবর্তী সিনে দেখা যায় রকি এবং বানহোয়া বসেছিল। সফটি দৌড়ে এসে জানায় ইয়ানজেন নাকি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। সারা এলাকায় রটে গিয়েছে বানহোয়া ইয়ানজেনকে বিয়ে করতে রাজি না হওয়া পর্যন্ত ইয়ানজেন কিচ্ছু খাবে না। তবে এটা ছিল একটা গুজব। এই গুজব ছড়ানোর জন্য ইয়ান ফ্যামিলি 100টা স্বর্ণমোহর ব্যয় করেছে। তখন বানহোয়া নতুন একটা প্ল্যান করে। পরদিন রাজসভার দৃশ্য দেখা যায়, যেখানে রাজার কাছে অনেকগুলো অভিযোগপত্র এসেছিল, আর রাজা স্বাভাবিকভাবে রংজিয়াকে বলে সেগুলো পড়ার জন্য। রংজিয়া যখন ওই অভিযোগপত্রটি পড়ে তখন সেখানে লেখা ছিল যে এলাকার মানুষ বলা বলি করছে বানহোয়া একটা ছেলে ঘেঁষা মেয়ে, তাকে যে ইয়ানজেন বিয়ে করতে রাজি হয়েছে এটাই তো অনেক। ইয়ানজেন বানহোয়াকে বিয়ে না করার জন্য নাকি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। এমনও শোনা যাচ্ছে যে সে প্রায় মৃত্যু পথযাত্রী। ইয়ান ফ্যামিলি সবাই বলা বলি করছিল বানহোয়া রাজি না হয়ে যাবে কোথায়। ইয়ান ফ্যামিলির জন্যই তো রাজা এত শান্তিপূর্ণভাবে রাজত্ব সামলাতে পারছে। ইয়ান ফ্যামিলির ক্ষমতা তো রাজা অস্বীকার করতে পারবে না। তবে এটা তো একটা বেয়াদবি। এগুলো শুনে মিনিস্টার ইয়ান তো রাজার পায়ে পড়ে যায়। সে বলে সে এগুলো কিছুই জানে না। আর এরপরেই আমাদের বাজারের মধ্যে দেখা যায় সফটি এবং দুজিনকে। ওদের দুইজনেরই দেখা হয়ে যায়। দুইজনই অপ্রস্তুত হয়ে অন্যদিকে চলে যায়। একটু পরে দুই মহিলা ওদের দুইজনের কাছে আসে আর টাকা দাবি করে, কারণ ওরাই গুজব ছড়িয়েছিল। তার মানে রংজিয়া দুজিনের মাধ্যমে টাকা দিয়ে গুজব ছড়াচ্ছিল, আর বানহোয়া সফটির মাধ্যমে। দুইজন যখন জানতে পারে যে ওরাই গুজব ছড়াচ্ছিল, ওরা তো আকাশ থেকে পড়ে। এখান থেকেই সিন কাট হয়। আমরা রাজা এবং রংজিয়াকে দেখতে পাই একসাথে দাবা খেলছিল। রাজা বানহোয়ার বিষয়টা নিয়ে একটু টেনশনে ছিল। এই মেয়েটার এতগুলো বিয়ে ভেঙে যাচ্ছে, তারপরে কোনো না কোনো ঝামেলা লেগেই আছে। রংজিয়া তখন বলে ইয়ান ফ্যামিলি খুবই রুডলি তাদেরকে ফোর্স করেছে। কোনো মেয়েকে তো ফোর্সফুলি বিয়ে করার জন্য রাজি করানো উচিত না। রাজা রংজিয়াকে জিজ্ঞাসা করে সে বানহোয়াকে ভালোবাসে কিনা। রংজিয়া তখন বলে আমি প্রিন্সেস বান হওয়ার যোগ্য না। রাজা একটু হতাশ হয়ে বলে সে যে কি করবে বুঝতে পারছে না।
তবে এই যে রংজিয়া বলেছে সে বানহার যোগ্য না, এই কথাটা আবার সুই ফেইজিয়ানের কানে তুলে দেয়। ফেইজিয়ান তো চাচ্ছিল যে বানহা আর ইয়ানের বিয়ে হয়ে যাক। সুই জানায় তোমার এত চিন্তার কিছু নেই, রংজিয়া বানহাকে পছন্দ করে না। রাজা তাকে এই প্রশ্ন করেছিল এবং সে বলেছে সে বানহার যোগ্য না। মানে বুঝতে পারছো? ফেইজিয়ান তখন সন্তুষ্টের হাসি হেসে বলে, মিনিস্টার রংজিয়া পুরো এলাকায় বিখ্যাত, তাকে সব মেয়েরা চায়, অথচ সে বলছে সে বানহার যোগ্য না। সে রাজার সামনে বানহাকে এড়ানোর জন্য এই কথা বলেছে। ফেজিয়ান অনেক খুশি হয়ে যায়। ও বলতে থাকে বানহার কোনো ম্যানার আছে? ওর তো কোনো শিক্ষা দীক্ষা নেই, কেন মিনিস্টার রংজিয়া তাকে পছন্দ করবে? আমি হয়তো একটু বেশি ভাবছিলাম। পরবর্তী সিনে দেখা যায় ফেজিয়ান একটা পোর্সিলিনের দোকানে ছিল, আর সেখানে বানহা আসে। বানহা একদম গুন্ডাদের মতো সেই দোকানে গিয়ে বসে যায়। ফেজিয়ান আসে বানহাকে গ্রেটিং করতে। শত হলেও টাইটেলের দিক থেকে বানহা ফেইজিয়ানের উপরে। সে একজন প্রিন্সেস, তাই তাকে গ্রেটিং করতে তো আসতেই হবে। বানহা তখন বলে, তুমি কত সুন্দর, ভদ্র, শিক্ষিত, তারপরও রংজিয়ার মতো পাখি তোমার কাছে ধরা দিল না। এখন রংজিয়াকে এই যে বিদ্রূপ করে পাখি বলে ডেকেছে, এটা ফেইজিয়ানের খুবই গায়ে লেগে যায়। ফেইজিয়ান তখন উল্টে খোঁচা মেরে বলে, আপনার রেপুটেশন তো খুবই ভালো, আপনার ম্যানারও খুব ভালো, এই কারণে যে কেউ আপনার যোগ্য না। এটা বলে ফেইজিয়ান সেখান থেকে চলে যায়। তবে বানহর এই বিষয়টা নিয়ে খটকা লাগে, ফেইজিয়ান কেন এই টাইপ একটা কথা বলল। আরো বাড়িতে সে জানতে পারে যে রংজিয়া রাজাকে এই কথা বলেছে, সে বানহর যোগ্য না। তখন তো বানহর প্রচন্ড রাগ হয়ে যায়। বানহর বাবা মাও এই কথা একটু অসন্তুষ্ট হয়, কেন রংজিয়া রাজার সামনে এমন কথা বলল। সবাই তো জানে যে বানহর রেপুটেশন ভালো না, অন্যদিকে রংজিয়ার রেপুটেশন খুবই ভালো। সে এই কথা বলেছে তার মানে উল্টে বানহয় তার যোগ্য না। ঘুরিয়ে সেই কথাই রংজিয়া বুঝিয়ে দিয়েছে। পরবর্তী সিনে আবার রাজসভার দৃশ্য দেখানো হয়। মিনিস্টার শি এবং শিজিন সেখানে আসে। রাজা মিনিস্টার শিকে জিজ্ঞাসা করে বাইরে যেসব গুজব ছড়িয়েছিল সেগুলো এখন শান্ত হয়েছে কিনা। মিনিস্টার শি জানায় এখন কিছুটা শান্ত, তবে ইয়ান ফ্যামিলির ছেলে ইয়ানজেন এখনো জেদ ধরে বসে আছে। রাজা তখন বলে শিজিন বিয়ের উপযুক্ত হয়েছে। ও কি আমার এই টেনশন শেয়ার করবে? মানে ইনডিরেক্টলি শিজিনের সাথে বান হওয়ার বিয়ের প্রস্তাব দিচ্ছিল। এটা শুনেই তো মিনিস্টার শি অনেক খুশি হয়ে যায়। সে খুশি মনে জানায় আপনার সেবা করতে পারলে শিজিন নিজেকে ধন্য মনে করবে। রাজা শিজিনকে জিজ্ঞাসা করে সে বানহাকে পছন্দ করে কিনা। শিজিন তো এই প্রশ্ন শুনে মহা খুশি হয়ে যায়। ওর মনে তো লাড্ডু ফুটতে থাকে। ও একবারেই জানিয়ে দেয় যে ও বানহাকে পছন্দ করে। তবে রংজিয়ার এতে অনেক খারাপ লাগে। ওরা যখন সবাই সেখান থেকে বের হয়ে যায়, রাজার ইউনুস রাজাকে জিজ্ঞাসা করে আপনি কি সত্যি শিজিনের সাথে বানহার বিয়ে দিতে চান? রাজা তখন বলে আমি কি এমন কিছু বলেছি নাকি? বুঝতে পারছেন রাজা কোন ডালের পাখি। যা হোক, রংজিয়া বাইরে এসে দেখে শিজিন তার জন্য অপেক্ষা করছে। আর সে ডিরেক্ট রংজিয়াকে বলে যেহেতু আপনি প্রিন্সেস বানহুয়াকে পছন্দ করেন না, তাহলে এখন থেকে তার থেকে দূরে থাকবেন। আপনার কোনো অধিকার নেই তার ফিলিংসে আঘাত করার, কারণ শিজিন তো বুঝতে পারতো যে বানহুয়া রংজিয়াকে পছন্দ করে। রংজিয়া তখন বলে আপনি যদি এখানে দাঁড়িয়ে আমার সাথে কথা বলার চেয়ে বানহুয়ার হৃদয় জেতার চেষ্টা করতেন তাহলে সেই সময়টা আপনার কাজে লাগতো। আপনি বরং এটা ভাবুন যে কিভাবে বানহুয়ার মন জয় করবেন। শিজিন তখন বলে আপনি তার থেকে দূরে থাকবেন, বাকিটা আমার বিষয় আমি দেখে নিব। রংজিয়া তখন বলে বানহুয়া যদি কখনো কোনো সমস্যায় পড়ে সেখানে অবশ্যই আমি উপস্থিত থাকব, এটার জন্য আমার কারো অনুমতি প্রয়োজন হবে না। এটা বলে রংজিয়া সেখান থেকে চলে যায়। এরপর আমরা বানহুয়াকে মার্কেটের মধ্যে দেখি যে রংজিয়ার গাড়ি যেতে দেখে। তবে রংজিয়াকে যেতে দেখে বানহুয়ার প্রচন্ড রাগ হয়ে যায়। ও যখন ফিরে আসছিল ওর ফেইজিয়ানের কথা মনে পড়ে যায়। ও তো বুঝতেই পারে যে ফেইজিয়ান ওকে খোঁচা মেরেছে। তখন বানহুয়ার প্রচন্ড রাগ হয় রংজিয়ার উপরে। আর রাগ হওয়াটাই স্বাভাবিক, এটা তো বানহুয়াকে অপমান করা। পরবর্তী সিনেই দেখা যায় রকি দৌড়ে এসে খবর দেয় ইয়ানকে বয়ে নিয়ে বানহুয়াদের প্যালেসের সামনে এনে রাখা হয়েছে। বানহুয়া তো অবাক হয়ে যায় বয়ে নিয়ে কেন, ইয়ান কি আবার মারা গেল নাকি। এরপর ওরা প্যালেসের সামনে দেখতে পায় ইয়ানজিনকে একটা চেয়ারে করে তুলে নিয়ে আসা হয়েছে, কারণ না খেতে খেতেও পুরো দুর্বল হয়ে গিয়েছে। ওরা চলার শক্তিও নেই। সাথে ছিল ইয়ানজেনের মা, যে বানহুয়াকে বলে আজ যদি বানহুয়া বিয়েতে রাজি না হয় ইয়ানঝেন এবং ওর মা দুজনেই বানহুয়াদের প্যালেসের সামনে জীবন দিয়ে দিবে। এই কথাটা একজন গার্ড দৌড়ে গিয়ে বানহুয়ার বাবাকে জানায়, আর বানহুয়ার বাবা রংজিয়াকে জানায়। এদিকে বানহুয়া ইয়ানঝেনের মাকে বলছিল আপনাদের মরতে হয় মরুন, অন্য কোথাও গিয়ে, আমাদের প্যালেসের সামনে না। কিন্তু ইয়ানঝেনের মা বলে আমি যদি আমার ছেলেকে তার পছন্দের মেয়েকে বউ করে এনে দিতে না পারি
তাহলে আমার বেঁচে থাকার কোনো মানে নেই। এরপরেই মন্ত্রিসভার দৃশ্য দেখানো হয়, যেখানে মিনিস্টার ইয়ান এসে একদম কান্নাকাটি করে পড়ে যে তার ওয়াইফ এবং ছেলে নিজের জীবন দিতে বসেছে। এখনো যদি রাজা আদেশ না দেয় বানহুয়ার সাথে ইয়ানঝেনের বিয়ের, তাহলে তার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। মিনিস্টার যাই এগিয়ে এসে বলে, একটা পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে, আপনি একটু ভেবে দেখুন, দয়া করে অনুমতি দিন। মিনিস্টার যাই তো চাইতো যে কোনোভাবেই বান ফ্যামিলির ক্ষতি হোক। যেহেতু বান ফ্যামিলি চাচ্ছিল না ইয়ান ফ্যামিলির সাথে আত্মীয়তা করতে, তাই রাজাকে দিয়ে জোর করেও করাতে চাচ্ছিল। মানে যে কোনোভাবে বান ফ্যামিলি অখুশি থাকলেই হচ্ছে। তবে রং জিয়া এগিয়ে এসে বলে এটা ঠিক না। সে তার জীবনের হুমকি দিয়ে কোনো মেয়েকে জোর করে বিয়েতে রাজি করাতে চাচ্ছে। কোনো মেয়ের বিয়ে সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত। এইভাবে জোর করে বিয়েতে রাজি করানোর মানে কি? মিনিস্টার শি এগিয়ে এসে বলে মিনিস্টার রং জিয়া ঠিকই বলেছে। মানে আবারও সেখানে একটা হযবরল অবস্থা সৃষ্টি হয়ে যায়। এদিকে ইয়ানঝেনের মা বানোয়ার প্যালেসের সামনে সাদা কাগজ ছড়াচ্ছিল। তারা শোক প্রকাশ করছিল যে ইয়ানঝেন এখনই মারা যাবে। ইয়ানঝেনের মা ইয়ানঝেনের কাছে গিয়ে বলে, বাবা আমি একটা ইউজলেস মা। আমি তোমার পছন্দের মেয়েকে তোমার জন্য বউ করে আনতে পারলাম না। আমাদের পরবর্তী জীবনে আবারও দেখা হবে। এটা বলে সে পাশের একটা জায়গাতে নিজের মাথায় আঘাত করে মরে যাওয়ার চেষ্টা করে। তবে সফটি গিয়ে তাকে ধরে ফেলে। বানহুয়া সমস্ত গার্ডদের আদেশ দেয় চারপাশে ঘিরে থাকতে, যাতে তারা উল্টাপাল্টা কিছু না করতে পারে। এদিকে কোর্টে মিনিস্টার ইয়ান বানহুয়ার বাবার পায়ে ধরে অনুরোধ করতে থাকে যেন সে বিয়েতে রাজি হয়ে যায়। রাজা বানহুয়ার বাবাকে জিজ্ঞাসা করে কি করতে চাচ্ছ। বানহুয়ার বাবা তখন বলে যদি বানহুয়ার রাজিও থাকে, তাও আমি ইয়ান ফ্যামিলির সাথে বিয়েতে রাজি না। রাজা জিজ্ঞাসা করে সেটার কারণ কি। তখন বানহুয়ার বাবা কিছু প্রমাণ দেখায় রাজাকে। মিনিস্টার ইয়ান কারাপ্টেড, সে বিভিন্ন মানুষের থেকে ঘুষ নেয়। এই টাইপ কিছু তার অপরাধের প্রমাণ দেখিয়ে দেয় আর কি। তাই এমন অপরাধী ফ্যামিলির সাথে তারা আত্মীয়তা করবে না। এখন তো মিনিস্টার ইয়ান ফেঁসে যায়। এর মধ্যে রং জিয়া এগিয়ে এসে বলে সে যদিও কারাপ্টেড, তাও অনেক বছর আমাদের কোর্টে সেবা যত্ন করেছে। তাই তাকে মৃত্যুদণ্ড না দিয়ে কারাগারে বন্দি রাখার শাস্তি দিন। মৃত্যুদণ্ড তো সর্বোচ্চ শাস্তি আর কি। তার পূর্বের কাজের কথা স্বীকার করে তাকে একটু কম শাস্তি দেওয়ার অনুরোধ করে। মিনিস্টার শি ও রং জিয়ার সাথে একমত হয়। এদিকে মিনিস্টার ইয়ান চিৎকার করে বলছিল এগুলো সবই ষড়যন্ত্র। তাকে সরানোর জন্য মিনিস্টার শি এসব প্ল্যান করেছে। তবে কে শোনে কার কথা? যেহেতু প্রমাণ হয়ে গিয়েছিল যে মিনিস্টার ইয়ান অপরাধী, তাই তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং আজীবন কারাবাসের শাস্তি দেওয়া হয়। শি জিন বানহাদের প্যালেসের সামনে যায় রাজার আদেশপত্র নিয়ে, যেখানে বলা হয়েছিল মিনিস্টার ইয়ানকে তার পজিশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে আজীবন কারাবাস করতে হবে। তার ফ্যামিলি যেন বানহাদের প্যালেসের সামনে কোনো ধরনের কোনো ঝামেলা না করে। এবং বানহা এবং ইয়ানঝেনের বিয়ের অনুমতি রাজা দেয়নি। বানহা তো মহা খুশি। এখানেই সিন কাট হয়। আমাদের জেলে মিনিস্টার ইয়ানকে দেখানো হয়, যেখানে রংজি আসে আর জিজ্ঞাসা করে তার বাবার সাথে কি ঘটেছিল। মিনিস্টার ইয়ান তখন বলে আপনি রাজার অন্তত প্রিয় একজন মন্ত্রী। আপনি গোপনে পুরনো কেস নিয়ে ইনভেস্টিগেশন করছেন। এটা তো অপরাধ। রাজা যদি জানতে পারে আপনার কি শাস্তি হবে ভাবতে পারছেন? রংজে তখন বলে আমার কথা আপনাকে ভাবতে হবে না। আপনি তো এখানে বন্দী আছেন, নিজের পরিবারের কথা ভাবুন। আপনি যদি আমাকে ওই কেসের সম্পর্কে সবকিছু বলেন, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনার পরিবারকে আমি বাঁচিয়ে রাখবো। আপনার পরিবারের কোনো ক্ষতি আমি হতে দিব না। তখন মিনিস্টার ইয়ান কিছু একটা চিন্তা করে এবং কান্না করে ফেলে। হয়তো সে রংজিয়াকে তার বাবার কেসের ব্যাপারে বলতে রাজি হয়ে গিয়েছে। তবে সেটা দেখানো হয় না। এখান থেকেই সিন চলে যায় বানহুয়ার স্বপ্নে। বানহুয়া আবারও কালো কোটধারী সেই লোককে দেখতে পায় এবং ওর তীর লেগেছে এমনটা দেখতে পায়। তবে এবার বানহুয়া আরেকটু ক্লিয়ার দেখেছিল এবং ওর মনে হয় ওই কালো কোটধারী হচ্ছে শিজিন। বানহুয়া লাফ দিয়ে ওঠে এবং ওই কোটটা আর্ট করার চেষ্টা করে, যেমনটা সে স্বপ্নে দেখেছে। রকি এবং সফটিকে আদেশ দিয়ে দেয় ওই ডিজাইন অনুযায়ী একটা কোট তৈরি করার জন্য। এগুলো ছিল আসলে শিয়ালের লোমের তৈরি, আর শিয়ালের লোম খুবই দামি জিনিস ছিল। রকি এবং সফটি শিয়ালের লোম দিয়ে এটা বানানোর জন্য দৌড়াদৌড়ি শুরু করে দেয়। হেং এটা বুঝতে পেরে রকিকে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। রকি তখন জানায় বানহুয়া শিজিনকে স্বপ্নে দেখেছে আর সে শিজিনের জন্য একটা কোট বানাতে চায়। দেখুন কথা কোথা থেকে কোথায় চেঞ্জ হয়। এটা শুনেই তো হেং এর মাথা খারাপ হয়ে যায়। এরপরে আমাদের শিজিনকে দেখানো হয় সে তার বর্ষা প্র্যাকটিস করছিল। তবে তার সাথে থাকা কোনো সৈন্যই তার সাথে পেরে ওঠে না। শিজিন চিৎকার করে বলে এবার কার সাহস আছে আমার সাথে লড়ার, সামনে এসো। তখনই বানহুয়া কোথা থেকে লাফ দিয়ে আসে আর বলে সে লড়বে।
তখন শিজিন আর বানহোয়ার একটা ফাইট হয় বর্ষা নিয়ে, এবং বানহোয়া শিজিনকে হারিয়ে দেয়। শিজিন তখন বানহোয়াকে গ্রেটিং করে বলে বানহোয়া অনেক ট্যালেন্টেড, সে বানহোয়াকে দেখে ঈর্ষান্বিত হচ্ছে। এটা নর্মাল কথা আর কি। বানহোয়া তখন জানায় যে এটা সে তার দাদার কাছ থেকে শিখেছে। শিজিন যদি চায় বানহোয়া তাকে এটা শিখিয়ে দিতে পারে। শিজিন তো খুশি মনে রাজি হয়ে যায়। বানহোয়া তখন শিজিনের খুব কাছাকাছি গিয়ে তাকে ওই বর্ষাটা শিখিয়ে দেয়। বানহোয়া তো নিজের মনে শিজিনকে শেখাচ্ছিল, আর শিজিন চিন্তা করছিল যে বানহোয়া তার এত কাছাকাছি, ক্রাশ তো কাছাকাছি আসলে হার্টবিট বেড়ে যায়, আর শিজিনেরও হার্টবিট বেড়ে যাওয়াটা স্বাভাবিক। তবে দূর থেকে হেং যখন এটা দেখতে পায়, হেং দৌড়ে যায় রংজিয়ার কাছে। দুজিন তো ওকে প্রথমে ঢুকতে দিতে চাচ্ছিল না। তখন রংজিয়া নেমে এসে বলে কি হয়েছে এখানে। হেং দৌড়ে এসে জানায় যে বানহোয়া শিজিনকে বর্ষা শেখাচ্ছে, আর আজ বানহোয়া শিজিনকে স্বপ্নেও দেখেছে। হয়তো বানহোয়া শিজিনের প্রেমে পড়ে গিয়েছে। রংজিয়া তখন বলে এটা প্রিন্সেসের ব্যাপার, আমি এখানে কি করতে পারি, আপনি আমাকে কেন এই বিষয়টা জানাচ্ছেন। হেং তখন বলে আমি চাই আপনি আমার দুলাভাই হন। এটা শুনেই তো রংজিয়া থমকে যায়, মানে হেং এর থেকে দুলাভাই ডাক শুনে আর কি। রংজিয়া বলে বানহোয়া তো আমাকে পছন্দ করে না, সে এখন শিজিনকে পছন্দ করছে। হেং তখন বলে কোনো বিষয় না, আমি আপনাকে গাইড করব, এখন থেকে আমার বোন আপনাকেই পছন্দ করবে। রংজিয়া তখন বলে এতে তোমার স্বার্থ কি। হেং বলে এতে তো আমার স্বার্থ আছেই, এমনি বানহো আমাকে মার্শাল আর্ট প্র্যাকটিস করাচ্ছে, আবার যদি শিজিনের সাথে ওর বিয়ে হয় দুইজনে মিলে আমাকে চেপে ধরবে। আমি আপনার মতো ভদ্র দুলাভাই চাই। রংজিয়া তখন রাজি হয়ে যায় হেং এর কথায় বানহোয়াকে পটানোর চেষ্টা করার জন্য। হেং রংজিয়াকে জানায় বানহোয়া একটা কোট স্বপ্নে দেখেছে, এবং তেমন একটা কোট বানানোর জন্য ও শেয়ালের লেজ খুঁজছে, কারণ শেয়ালের লোম দিয়ে তো সেই কোটটা বানাতে হবে। রংজিয়া যেন বানহোয়ার জন্য শেয়ালের লোম কালেক্ট করে দেয়। রংজিয়া তখন এতে রাজি হয়ে যায়। এদিকে শিজিন বানহোয়ার শেখানো টেকনিক 2 ঘন্টা ধরে প্র্যাকটিস করছিল। মিনিস্টার শি ওর কাছে এসে বলে আমি খেয়াল করলাম তুমি একটাই মুভ 2 ঘন্টা ধরে প্র্যাকটিস করছো। শিজিন তখন লজ্জা লজ্জা ভাব নিয়ে বলে এটা বানহোয়া তাকে শিখিয়েছে, বানহোয়ার দাদার টেকনিক। মিনিস্টার শি তখন বলে খুবই ভালো। বানহোয়া যে শেয়ালের লেজ খুঁজছে এটা পুরো শহরেই ভাইরাল হয়ে গিয়েছিল। মিনিস্টার শি শিজিনকে বলে তুমি বানহোয়ার জন্য শেয়ালের লেজ কিনে এনে দাও, এতে তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক আরো একটু ভালো হবে। শিজিন তো এটা শুনে খুশি হয়ে দৌড়ে চলে যায়। ও চলে যায় ডিরেক্ট শিকার করতে। কিছু শেয়াল ও শিকার করেও ফেলে, তবে হুট করে ঘোড়া থেকে পড়ে গুরুতর আহত হয়ে যায়। এদিকে রংজিয়া আসে তার স্টোর রুমে, মানে যেখানে তার দামি দামি জিনিসপত্র রাখা ছিল আর কি। সেখান থেকে ও কিছু শিয়ালের লেজ বের করে। দুজিন বলছিল এগুলো তো আপনার মা আপনাকে দিয়ে গিয়েছিল। রংজিয়া তখন বলে বেশি কথা বলো না, সবগুলো নামিয়ে নিয়ে এসো। আর সেগুলো নিয়ে রংজিয়া যায় বানহোয়াদের প্যালেসে। তখন বানহোয়া কেবলই কোথাও বের হচ্ছিল। রংজিয়া যখন জানায় সে বানহোয়ার জন্য শিয়ালের লেজ এনেছে, বানহোয়া বলে সে শিজিনের সাথে দেখা করতে যাচ্ছে, এগুলো যেন তার ভাই হেংকে দিয়ে দেওয়া হয়। এটা বলে বানহুয়া রংজিয়ার দিকে একবার না তাকিয়েও সেখান থেকে চলে যায়। রংজিয়ার বেশ খারাপ লাগে। তারপরেও সে দুজিনকে বলে এগুলো হেংয়ের কাছে দিয়ে এসো। এদিকে শিজিনের ক্ষততে একজন মেয়ের ওষুধ লাগিয়ে দিচ্ছিল। তখন বানহুয়া সেখানে আসে আর বলে সে নিজে ওষুধ লাগিয়ে দিবে। এরপর বানহুয়া নিজে হাতে শিজিনের ক্ষত মুছিয়ে সেটাতে ব্যান্ডেজ করে দিতে থাকে। বানহুয়া যখন শিজিনের ক্ষতর ব্যান্ডেজ পেছন থেকে বেঁধে দিচ্ছিল, ও শিজিনের অনেকটা কাছাকাছি চলে এসেছিল। এটা আমার কাছে খুবই বাড়াবাড়ি মনে হয়েছে। শিজিন বেচারা তো ভাবছিল যে বানহুয়া ওকে পছন্দ করে, তবে বানহুয়া যে শিজিনকে ব্যান্ডেজ করে দিচ্ছিল এই বিষয়টা ফেইজিয়ান দেখতে পেয়ে যায়, আর এটা খুবই খারাপ একটা বিষয় ছিল। পরবর্তী সিনে দেখা যায় ফেইজিয়ান একটা লাইব্রেরিতে আসে। এই লাইব্রেরিতে রংজিয়া মাঝে মাঝেই যাতায়াত করে, আর সে ইচ্ছা করে তার মেয়েদের সাথে এই লাইব্রেরিতে এসেছিল। রংজিয়া যখন লাইব্রেরিতে আসে তখন ফেইজিয়ান আর তার মেয়েড ইচ্ছা করে জোরে জোরে কথা বলতে থাকে। ফেইজিয়ানের মেয়েড বলছিল শিজিন যখন খালি গায়ে ছিল বানহুয়া শিজিনের ক্ষত পরিষ্কার করে দিয়েছে, এবং খুব কাছাকাছি গিয়ে ক্ষততে ব্যান্ডেজ করে দিয়েছে। এগুলো রংজিয়া তো শুনছিল, আর ওর বেশ খারাপও লাগে। ও সাথে সাথেই সেখান থেকে বের হয়ে যেতে চাচ্ছিল। ফেইজিয়ান তখন এমন ভান করে যে ও রংজিয়াকে দেখেনি। ও রংজিয়ার কাছে গিয়ে বলে মিনিস্টার রংজিয়া আপনি এখানে, যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। রংজিয়া তখন বলে সে একটা কাজে এসেছিল এখন চলে যাচ্ছে। ফেইজিয়ান তার সাথে রংজিয়াকে রেস্টুরেন্টে বসার জন্য বলে। রংজিয়া তখন বলে আপনি একটা অবিবাহিত মেয়ে, আপনার সাথে বসাটা ঠিক হবে না, আপনার রেপুটেশন নষ্ট হয়ে যাবে। এটা বলে ও সেখান থেকে চলে যায়।
ফেইজিয়ান বেচারির মতো মুখ করে দাঁড়িয়ে থাকে। ও আসলে একটা বেহায়া, এতবার ইগনোর করার পরেও বোঝে না যে রংজিয়া ওকে পছন্দ করে না। এদিকে বানহোয়ার বাবা মা যখন সমস্ত ঘটনা জানতে পারে, মানে বানহোয়া শিজিনের এত কাছাকাছি গিয়েছে এইসব, তখন ওরা চিন্তায় পড়ে যায় যে বানহোয়া আসলে করতে চাচ্ছে কি। ও কি সত্যি সত্যি শিজিনের প্রেমে পড়ে গেল কিনা। বানহোয়ার মা তখন বলে আচ্ছা যা হয় হোক, রংজিয়া হোক বা শিজিন, কেউই তো খারাপ না। শিজিনও বানহোয়ার জন্য ভালো পাত্র। আসলে বানহোয়ার মায়ের যে ছেলে দেখে সেই ছেলেকেই মনে হয় বানহোয়ার যোগ্য মনে হয়। এমন মা বাপ কই পাওয়া যায় আল্লাহই জানে। এদিকে আমরা শিজিনকে দেখতে পাই, সে তো বানহোয়াকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছিল। মিনিস্টার শিজিনকে এসে জিজ্ঞাসা করে সে বানহোয়াকে শেয়ালের লেজগুলো দিয়েছে কিনা। শিজিন তখন জানায় শেয়ালের লেজের সাথে সে আরো অনেক কিছু দিয়েছে যেগুলো সে নিজে স্বীকার করেছে। মিনিস্টার এটা শুনে খুশি হয়ে বলে যাক, তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি হয়েছে। তবে সাদা কাপড়ে মুড়ে দিয়েছো তো? শিজিন জানায় হ্যাঁ। এই যে সাদা কাপড়ে মুড়ে গিফট দেয়া, এটার কিন্তু অন্য একটা অর্থ আছে, একটু পরে জানতে পারবেন। এদিকে হেং চিন্তা করছিল রংজিয়াকে কিভাবে বানহোয়ার কাছাকাছি আনা যায়। তারা রংজিয়ার নেয়া সেই শেয়ালের লেজগুলো দিয়ে সুন্দর সাদা রঙের একটা কোট তৈরি করে। হেং জানিয়ে দেয় আজ রাতে বানহোয়ার জন্য বানহোয়ার পছন্দের খাবার তৈরি হবে, মানে অনেক বড়সড় একটা ভোজের আয়োজন হবে। রংজিয়াকে ইনভাইট করে যায় সেখানে যাওয়ার জন্য। রাতের বেলা আমাদের বান ফ্যামিলির ডিনারের দৃশ্য দেখানো হয়। সবাই তো খুশি খুশি মনে খেতে বসে। তবে ওরা টেবিলে একটা চেয়ার এক্সট্রা রেখেছিল। বানহর বাবা বলে ওই চেয়ারটা এক্সট্রা রেখেছো কেন, সরিয়ে ফেলো। হেং তখন বলে আজকে আমার চোখ নাচছে, মনে হচ্ছে আমাদের বাড়িতে কোনো মেহমান আসবে, এই কারণে আমি এক্সট্রা চেয়ার লাগিয়ে রেখেছি। আরো অপেক্ষা করছিল রংজিয়া কখন আসবে। আর একটু পরে হেং এর অপেক্ষার অবসান ঘটিয়ে সেখানে রংজিয়া চলে আসে। এখন বানহর বাবা মা তো রংজিয়াকে দেখে ওকে খেতে বসতে বলে, যেহেতু খাওয়ার সময় একজন এসেছে। রংজিয়া তখন ওদের সাথে খেতে বসে। আর এরপর ও যেটাই ধরছিল বানহা বলছিল সেটাই শিজিন ওকে স্বীকার করে দিয়েছে, মুরগি ছাগল সবকিছু। আর রংজিয়া শিজিনের স্বীকার করা কিছুই খাচ্ছিল না। রংজিয়া বানহর বাবাকে বলে তার আজকে মাছ মাংস খাওয়ার ইচ্ছা নেই, সে আজকে সবজি খেতে চায়। তখন সফটি সেখানে এসে রংজিয়াকে কিছু লেটুস পাতা দিয়ে যায়। বেচারা সেই লেটুস পাতাই খেতে থাকে। আর বানহোয়া রংজিয়ার সাথে চোটে চোটে কথা বলছিল। বানহোয়ার বাবা রংজিয়াকে বলে আপনি কষ্ট পাবেন না, আপনি যে রাজাকে বলেছেন যে আপনি বানহোয়ার যোগ্য না, সেটার জন্য বানহোয়া একটু কষ্ট পেয়েছে, আর তাই রেগে এমন কথা বলছে। এটা শুনেই তো রংজিয়ার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। তবে বানহোয়ার রেগে সেখান থেকে চলে যায়। রংজিয়া তখন বানহোয়ার বাবাকে বলে আমি সবকিছু এক্সপ্লেন করে আসছি। আরও সেই সাদা কোটটা দুজিনের থেকে নিয়ে বানহোয়ার পিছু পিছু চলে যায়। সে বানহোয়াকে পেছন থেকে ডেকে বলে তুমি যা ভাবছো তা না, আমি রাজাকে যেটা বলেছি সত্যি বলেছি, আমি আসলেও তোমার যোগ্য না। বানহোয়া তখন রেগে বলে আপনার রেপুটেশন কি আর আমার রেপুটেশন কি আপনি কি ভুলে গিয়েছেন? আমি খুব ভালো করেই জানি আপনি কি বোঝাতে চেয়েছেন, মানুষ এগুলো নিয়ে আমাকে খোঁচা মেরে কথা বলছে। রংজিয়া তখন বলে আমি তোমাকে এক্সপ্লেন করতে পারি, আসলেও আমি সত্যি বলেছি আমি তোমার যোগ্য না। কারণ আমি যতবারই তোমার কাছাকাছি আসার চেষ্টা করেছি, ততবারই আমার মনে হয়েছে যে আমি হয়তো তোমাকে বেটার একটা ফিউচার দিতে পারবো না। আমার কোনো পরিবার নেই, আমি একা মানুষ, আমি কিভাবে তোমাকে ভালো একটা ফ্যামিলি দিতে পারি। বানহা এটা শুনে একটু ইমোশনাল হয়ে যায়, তবে তাতেও ওর রাগ কমে না। ও রংজিয়ার সাথে কোনো কথা না বলে চলে যেতে চাচ্ছিল। রংজিয়া তখন বানহাকে বলে তুমি কি করেছো বলো, আমার এই কথা রাগ হলে তুমি আমাকে এসে বলতে পারতে, কিন্তু তুমি শিজিনের কাছাকাছি গিয়েছো, এমনকি তুমি শিজিনের ভালোবাসার উপহার গ্রহণ করেছ। তার কেটে যাওয়ায় তাকে শুধুমাত্র ওষুধই দাওনি, নিজে হাতে সেই ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছ। বানহা তখন বলে তুমি কি আমার পেছনে স্পাই লাগিয়েছিলে? রংজিয়া ঝাড়ি মেরে বলে স্পাই লাগাইয়া যা করি এগুলো তো সত্যি। বানহা বলে সে কখনো এমন ভাবে ভাবেইনি, শিজিন তার জন্য শিকার করতে গিয়ে আহত হয়েছে, তাই সে শিজিনকে ওষুধ লাগিয়ে দিয়েছে, এর বাইরে আর কিছুই না। আর তাছাড়া সাদা কাপড়ে মুড়িয়ে শিকার দেওয়ার রহস্য সে জানতো না, জানলে কখনোই সে ওইটা অ্যাকসেপ্ট করতো না। এরপর আবারও বানহা ঝাড়ি মেরে বলে আমি এগুলো তোমাকে কেন এক্সপ্লেন করব, আমি তোমার সাথে কোনো তর্কে জড়াতে চাই না। এটা বলেই ও সেখান থেকে চলে যাচ্ছিল। রংজিয়া বানহার হাত ধরে টেনে ওর কাছে নিয়ে আসে, আর তারপরে হুট করে কিস করে দেয়। তবে এই বিষয়টা আবার ঘরের কোণা থেকে বানহার পুরো ফ্যামিলি দেখতে থাকে। বানহার বাবা মা তো খুশি হয়ে যায়, লাইক সিরিয়াসলি। হেং রকি আর সফটির চোখ বন্ধ করে বলতে থাকে তুমি দেখো না দেখো না, অথচ ও নিজেই দেখতে থাকে। বানহার বাবা মা লজ্জা পেয়ে বলছিল এদিকে কেউ তাকিও না, অথচ তারা নিজেরাই দেখছিল। মানে এই বিষয়টা খুব ফানি ছিল আর কি।
এদিকে বানহোয়া আর রংজিয়া তো রোমান্সে ব্যস্ত। এরপরেই দেখা যায় রংজিয়া বানহোয়াকে সে সাদা কোটটা গিফট করেছে, আর বানহোয়া সেটা পরেও নিয়েছিল। সত্যি বলতে কোটটা অনেকটা সুন্দর ছিল। যা হোক, বানহোয়া রংজিয়াকে জিজ্ঞাসা করে, তুমি যেন কবিতার ব্যাপারে কি বলছিলে? আমাকে সাদা কাপড়ে মুড়ে সিজিন তার শিকার করা হরিণ গিফট করেছে, এটার মানে কি? রংজিয়া তখন বলতে চাচ্ছিল না। বানহোয়া বলে সে জানতে চায় এটা কি এমন জিনিস যে শহরের সবচেয়ে হ্যান্ডসাম এবং ভদ্র ছেলেকে জেলাস ফিল করিয়েছে। রংজিয়া তখন মুচকি হেসে জানায়, বিয়ের জন্য 6টি রিচুয়াল কমপ্লিট করতে হয়। তার মধ্যে প্রথমটাই হচ্ছে বিয়ের গিফট দেয়া, সাথে প্রপোজ করা আর কি। আর বিয়ের গিফটের জন্য সাদা হাঁস জোগাড় করতে হয়, যেটা খুবই কঠিন। আর সেটার বিকল্প হিসেবে কোনো হরিণ ব্যবহার করা যেতে পারে, যেটা সাদা কাপড়ে মুড়ে দেয়া হয়। আর এরকম গিফট দেয়া মানে সে বিয়ের জন্য প্রপোজ করেছে বা ভালোবাসার জন্য প্রপোজ করেছে। আর এই গিফট যদি অ্যাকসেপ্ট করা হয় তার মানে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছে। বানহা তো এটা শুনে অবাক হয়ে যায়, ও তো এত কিছু জানতোই না। ও তখন বলে, তোমরা শিক্ষিত মানুষরা সবকিছু এত জটিল করে কেন ভাবো? তোমার কি ধারণা আছে যে আমি এগুলো বুঝি না? রংজে তখন বলে, আচ্ছা বাদ দাও, এগুলো তেমন ইম্পর্ট্যান্ট বিষয় না। বানহা জিজ্ঞাসা করে সে কি সত্যি সিজনের প্রপোজালে হ্যাঁ করে দিয়েছে কিনা। রংজিয়া বানহাকে জড়িয়ে ধরে বলে, তোমার এগুলো ভাবতে হবে না। তবে বানহা তো লজ্জায় মরে যাচ্ছিল। আর এরপর ওরা যে যার ম্যানশনে ফিরে আসে। রংজিয়া সারা রাত ধরে ঘুমাতে পারে না বানহার টেনশনে। অন্যদিকে বানহাও রাতে ঘুমাতে পারে না রংজিয়ার চিন্তায়। পরদিন সকালের দৃশ্য দেখানো হয়, দুজিন একটা গিফট বক্স নিয়ে আসে। ও জানায় হেং এই গিফটটা পাঠিয়েছে রংজিয়ার জন্য। রংজিয়া যখন সেটা খুলে দেখা যায় এটা খুবই দামি একটা পেন্টিং ছিল, গত দশকের একজন ফেমাস পেইন্টারের পেইন্টিং। ওই পেইন্টার তার ওয়াইফের থেকে দীর্ঘ সময় দূরে ছিল। তখন সে পাহাড়ের উপরে চাঁদ এমন টাইপের একটা ছবি এঁকেছিল, যেটার অনেক কাব্যিক অর্থ ছিল আর কি। রংজিয়া গিফটটা পেয়ে অনেক খুশি হয় এবং সেও চিন্তা করে বানহাকে একটা রিটার্ন গিফট দিতে হবে, কারণ হেঙের নাম করে এই গিফটটা যে বানহা পাঠিয়েছিল সেটা রংজিয়া বুঝতে পেরেছিল। পরবর্তী সিনে দেখা যায় রংজিয়া তার মায়ের চুলের কাটা সেট বের করে। রংজিয়া চাচা বলছিল, তুমি কি নিশ্চিত তুমি এটা বানহুয়াকে দিতে চাও? রংজিয়া তখন বলে, আমার মা এই সেটটা অনেক পছন্দ করত আর সে আমাকে এটা দিয়ে গিয়েছিল। আমি সবসময় ভাবতাম যে এই সেট পরার যোগ্য কে হবে। এখন আমি সেই যোগ্য লোককে পেয়ে গিয়েছি, তাহলে তাকে দেওয়ার জন্য আর কনফিউশন কিসে? এরপরে বানহুয়াকে সেই সেটটা পাঠিয়ে দেওয়া হয়। দুজিন কিন্তু এই বিষয়টা একদমই পছন্দ করে না। সে মুখ কালো করে বানহুয়াকে ওই সেটটা দিয়ে আসে। তবে বানহুয়া এই সেটটাকে খুবই পছন্দ করে, ওর খুব ভালো লাগে আর ওইগুলো ট্রায়াল দিয়ে দেখতে থাকে। বানহুয়ার মা খুশি খুশি এসে জিজ্ঞাসা করে, গিফটগুলো কি তোমাকে রংজিয়ে পাঠিয়েছে? বানহুয়া ওর মাকে দুল পরে দেখাচ্ছিল যে ওকে কেমন লাগছে, আর তারপর ওই বক্সটা নিয়ে দ্রুত নিজের রুমে ফিরে যায়। বানহুয়ার মা হাসতে হাসতে বলে, মনে হচ্ছে তোমার বিয়ের জন্য এখন প্রিপারেশন নিতে হবে। মেয়ে বড় হলে সবসময় নিজের কাছে রাখা যায় না। এবং সে তাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিল বানহুয়াকে সমস্ত বিপদের আভাস আগে থেকে তার স্বপ্নে দেখিয়ে দেওয়ার জন্য। পরবর্তী সিনে দেখা যায় রংজিয়া রাতের অন্ধকারে গিয়েছে বানহুয়ার দাদির সাথে দেখা করতে। এখানে বানহুয়ার দাদি রংজিয়াকে ডেকেছিল এবং জানায় রংজিয়া এতদিন ধরে যা খুঁজছে বানহুয়ার দাদি তা রংজিয়াকে জানাতে প্রস্তুত আছে। রংজিয়া তো খুশি হয়ে যায়। বানহুয়ার দাদি জানায় রংজিয়ার বাবা এবং বানহুয়ার দাদাকে সেম ভাবে মারা হয়েছে, শুধুমাত্র পার্থক্য এটাই যে রংজিয়ার বাবা খুব দ্রুত মারা গিয়েছে এবং বানহুয়ার দাদা আস্তে আস্তে ধুকে ধুকে মরেছে বিষ খাওয়ার ফলে। বানহুয়ার দাদি জানিয়ে দেয় ইয়ানহুই নামে যে মিনিস্টার, মানে ইয়ান ফ্যামিলি, সেই ছিল রংজিয়ার বাবার হত্যাকাণ্ডের পেছনে। তারাই রাজার কাছে এমন প্রমাণ করেছিল যে রংজিয়ার বাবা একজন বেঈমান, যেই কারণে রংজিয়ার বাবার মৃত্যুদণ্ড হয়। আর পরবর্তীতে রংজিয়ার মা এই কেস ইনভেস্টিগেশন করতে গেলে তাকে থ্রেট দেওয়ার জন্য রংজিয়ার বড় ভাইকে মেরে ফেলা হয়। আর শেষে রংজিয়াকে বাঁচানোর জন্যই তার মা আত্মহত্যা করেছিল এবং রংজিয়াকে প্যালেসে পাঠিয়ে দেওয়া হয়েছিল। রংজিয়া বলে, আপনি যেগুলো বলছেন এগুলোর কোনো প্রমাণ আছে? বানহুয়ার দাদি জানায় তার কাছে কোনো প্রমাণ থাকলে সে অনেক আগেই এসবের প্রতিশোধ নিত। তবে সে এখন চিন্তা করে দেখেছে প্রতিশোধ নিয়ে কি হবে। যারা হারিয়ে গিয়েছে তারা তো আর ফিরে আসতে পারবে না, শুধু শুধু প্রতিশোধ নিতে গিয়ে এখন নিজেদের ক্ষতি করা। বানহুয়ার দাদি রংজিয়াকে বলে, তুমি বানহুয়ার কাছাকাছি এসেছো, আশা করি তুমি তাকে ধোঁকা দেবে না। তবে বানহুয়ার কাছাকাছি যদি তুমি থাকতে চাও তাহলে আমি তোমাকে দুইটা অপশন দিচ্ছি। হয় তুমি প্রতিশোধের চিন্তা বাদ দিয়ে সামনে এগিয়ে যাবে,
অথবা তুমি যদি প্রতিশোধ নিতে চাও তাহলে বানহার আশেপাশেও ঘেঁষবে না। এটা বলে বানহার দাদি সেখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা দেখা যায় বানহার দাদি অসুস্থ হয়ে পড়েছে। তার সাথে তার মেয়েট ছিল। বানহার দাদি মেয়েটকে বলছিল, ডক্টর ঝ্যাং এর সেই ওষুধটা আমাকে দাও। ডক্টর ঝ্যাং মারা যাওয়ার আগে তাকে একটা ওষুধ দিয়ে গিয়েছিল এবং বলে গিয়েছিল একদম শেষ মুহূর্তে যখন বানহার দাদির মনে হবে যে তার আর সময় নেই, তখন সেই ওষুধটা খেতে পারে। এই ওষুধটা খেলে সাময়িকভাবে সে একটু সুস্থ বোধ করবে, তবে তার শরীর খুব দ্রুত খারাপ হতে শুরু করবে, মানে একদম লাস্ট চান্স আর কি। মেয়েট তাই ওই ওষুধটা বানহার দাদিকে খেতে দিতে চাচ্ছিল না। বানহার দাদি ওই মেয়েটকে জিজ্ঞাসা করে, তুমি আমার সাথে কত বছর ধরে আছো? ওই মেয়েট কান্না করতে করতে জানায় সে 30 বছর ধরে বানহার দাদির সাথে আছে। বানহার দাদি তখন ওই মেয়েটকে ধন্যবাদ জানায় এত কষ্ট করে তার সেবা যত্ন করার জন্য। আর তারপর হুট করে ওই ওষুধটা খেয়ে নেয় এবং সোজা দাঁড়িয়ে যায় আর বলে, চুইকে গাড়ি প্রস্তুত করতে বলো, আমি প্যালেসে যাব। এদিকে আমাদের রাজাকে দেখানো হয় যার কাছে টাইগার টালি ছিল। তবে সে টাইগার টালি দেখার সময় বুঝতে পারে এটা আসলে মাটির তৈরি, মানে নকল। আর তো রাজা রেগে যায় এবং মিনিস্টার শিকে ডেকে পাঠায়। মিনিস্টার শি বারবার বলতে থাকে সে রাজার সাথে বেইমানি করেনি, সে প্রিন্সেস রয়্যালের ঘর থেকে এটাই পেয়েছিল। তার মানে টাইগার টালি মিনিস্টার শি এনেছিল। রাজা প্রথমে মিনিস্টার শিকে বিশ্বাস করতে চায় না। মিনিস্টার শি উল্টে রাজাকে বোঝায় হয়তো টাইগার টালি এখনো প্রিন্সেস রয়্যালের কাছেই আছে। সে কি আপনার বিরুদ্ধে কোনো প্ল্যান করছে? এরই মধ্যে বাইরে থেকে একজন গার্ড জানায় যে প্রিন্সেস রয়্যাল প্যালেসে এসেছে। রাজা দ্রুত পা দিয়ে টাইগার টালিটা সরিয়ে দেয়। বানহার দাদি ভিতরে আসে এবং রাজার পায়ে পড়ে যায়। সে জানায় সে খুব বড় একটা ভুল করে ফেলেছে, তাই নিজের শাস্তি নেওয়ার জন্য এখানে এসেছে। রাজা তো দ্রুত বানহার দাদিকে তুলে বলে, তুমি এরকম কেন করছো? বলো কি হয়েছে, আমরা তো ফ্যামিলি, কোনো ভুল হলে আমি ব্যাপারটা দেখছি। বানহার দাদি তখন বলে, আমার হাজবেন্ড যখন মারা গেল তখন আমি তাকে অনেক বেশি মিস করতে থাকি। এই কারণে আমি নকল একটা টাইগার টেলি বানিয়েছিলাম, যাতে সেটা দেখলে আমার একটু ভালো লাগে, আমার হাজবেন্ডের স্মৃতি হিসেবে। কিন্তু সেই টাইগার টেলিটা আমি হারিয়ে ফেলেছি। আর আমি এটা বোঝার সাথে সাথে দ্রুত তোমার কাছে এসেছি, কারণ সেই নকল টাইগার টেলি কেউ চুরি করে নিয়ে গিয়েছে আর সেটার ভুল ব্যবহার করে কেউ তোমার ক্ষতি করতে পারে। রাজা তখন বুঝতে পারে যে মিনিস্টার শি তার সাথে বেইমানি করেনি, আর মিনিস্টার শিও তো হাঁপ ছেড়ে বাঁচে। সে গিয়ে সে জিজ্ঞাসা করে আসল টাইগার টালিটা কোথায়। প্রিন্সেস রয়্যাল তখন জানায় যে আসল টাইগার টালি তো হারিয়ে গিয়েছে, তার কাছে নেই। এখান থেকেই সিন কাট হয়। বানহার দাদি তার নিজের প্যালেসে ফিরে এসেছে আর তার শরীর আস্তে আস্তে প্রচন্ড খারাপ হচ্ছে। সে আর একটা ওষুধ খেয়ে নেয় আর তারপর তার মেয়েটকে বলে, আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দাও। সে আজকে যাচ্ছিল তার পুরো পরিবারের সাথে খাবার খাওয়ার জন্য। প্রিন্সেস রয়্যাল সেজে গুজে বানহাদের প্যালেসে আসে। সবাই তো তার জন্য অপেক্ষা করছিল। বানহুয়া ওর দাদি আসবে সেই উপলক্ষে খুব সুন্দর সাজগোজ করেছে। একটু পরেই সেখানে শিজিন আসে। বানহুয়া অবাক হয়ে যায় যে শিজিনকে কে ইনভাইট করেছে, এটা তো তাদের ফ্যামিলি প্রোগ্রাম ছিল। বানহুয়ার দাদি জানায় সে শিজিনকে ইনভাইট করেছে। আসলে বানহুয়ার দাদি শিজিনের সাথে বানহুয়ার বিয়ে ঠিক করতে চাচ্ছিল। কিন্তু একটু পরেই সেখানে রং জিয়া চলে আসে। সবাই আবারও অবাক হয়ে যায় যে রং জিয়াকে কে ইনভাইট করলো। রং জিয়া তখন এসে জানায় বানহুয়া তাকে ইনভাইট করেছে। আর এরপর ঘটে সবচেয়ে মজার জিনিস। ওরা যখন খেতে বসে বানহুয়া বসে মাঝখানে এবং শিজিন আর রংজে দুইজন দুই পাশে বসে। বানহুয়া দাদি বারবার শিজিন এবং বানহুয়াকে সেট আপ করার চেষ্টা করছিল। শিজিনকে ধন্যবাদ জানাচ্ছিল বানহুয়াকে ইয়ানজেনের হাত থেকে বাঁচানোর জন্য। তবে বানহুয়ার বাবা বলে এখানে ফার্স্ট ক্রেডিট হচ্ছে রংজিয়ার, কারণ কোর্টে রংজিয়াই ফাইট করেছে। বানহুয়ার দাদির তো আবারও মুখ বন্ধ হয়ে যায়। সে চাচ্ছিল রংজিয়াকে বানহুয়ার কাছ থেকে সরিয়ে দিতে, তবে বানহুয়া আর রংজিয়া তো দুইজন দুইজনের প্রেমে মেতেছিল, একে অপরকে খাবার তুলে দিচ্ছিল শিজিনের সামনেই। বেচারা শিজিন বসে বসে দেখছিল। আর এরপর শুরু হয় দুইজনের পাল্লা। শিজিন এবং রংজিয়া দুইজনই বানহুয়ার প্লেটে প্রচুর পরিমাণে খাবার তুলে দিতে থাকে। বানহুয়া তো বেচারি হা হয়ে যায় দুইজনের কাণ্ড দেখে। রাতের বেলা শিজিন যখন ফিরে যাচ্ছিল, বানহুয়া আসে শিজিনকে বিদায় দেওয়ার জন্য। শিজিন তখন বানহুয়াকে তাদের বিয়ের ব্যাপারটা বলে। বানহুয়া লজ্জা পেয়ে বলে, আমার দাদি যে এমন কাজ করবে আমি ভাবতে পারিনি। আমি বুঝতে পেরেছি সে আমাদের সেট আপ করানোর চেষ্টা করছিল। শিজিন বানহুয়াকে জিজ্ঞাসা করে সে কি শিজিনকে পছন্দ করে না। বানহুয়া তখন বলে সে এখনো বিয়ের ব্যাপারে ভাবেনি। শিজিন জানায় সে অপেক্ষা করবে। বানহুয়া শিজিনকে কোনোভাবে এড়ানোর চেষ্টা করছিল, তবে শিজিন নাছোড়বান্দা। সে বানহুয়াকে বলে, আমি চাই আপনি সুখী থাকেন,
আপনাকে হাসতে দেখলে আমার খুবই ভালো লাগে, তাই আমি সবসময় আপনার হাসি দেখার জন্য অপেক্ষা করব। এটা বলে শিজিন সেখান থেকে চলে যায়। তখনই বানহোয়া দেখতে পায় রংজিয়া তার পেছনে দাঁড়িয়ে আছে। বানহোয়া তখন বলে, ও আমাকে এখন কোনো শিকার দেয়নি, তাই আমি ওর শিকারেও পরিণত হইনি। রংজিয়া ডিরেক্ট আসে আর বানহোয়াকে জড়িয়ে ধরে। তারপর বলে, এখন থেকে শুধুমাত্র তুমি আমাকেই দেখবে, অন্য কোনো ছেলের দিকে তুমি তাকাবেও না। বানহোয়া তো হতভম্ব হয়ে যায় রংজিয়ার কাছে, তবে ওর বেশ ভালো লাগে। এরপরেই দেখা যায় বানহোয়া ওর দাদির প্যালেসে এসেছিল ওর দাদির সাথে সময় কাটানোর জন্য। সেখানে ওর দাদি একটা ডালিম গাছ দেখিয়ে বলছিল, একবার শীতের সময় বানহোয়ার দাদা বানহোয়ার দাদির জন্য একটা ডালিম পেড়ে দিচ্ছিল। তবে সেই ডালিমটা ধরার সময় সেটা মাটিতে পড়ে যায় এবং বানহোয়ার দাদা দাদি একসাথে ওই ডালিমটা তুলতে যায় আর ওদের হাতে টাচ লেগে যায়। সেটাই ছিল ওদের প্রথম টাচ লাগা। আর এরপর থেকে সারা জীবন ওরা একসাথে থেকেছে। ওদের মধ্যে এত বেশি ভালোবাসা ছিল যে বানহোয়ার দাদি এখনো চায় সেই দিনটা ফিরে আসুক, যেদিন বানহোয়ার দাদা বানহোয়ার দাদির জন্য একটা ডালিম পেড়ে দিবে। বানহোয়া মুচকি হেসে বলে, তুমি চিন্তা করো না, সামনে যখন শীত আসবে এবং এই গাছে ডালিম ধরবে, তখন আমরা এই গাছের নিচে সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করব। তোমার আর দাদার ভালোবাসা দেখে আমার তো হিংসা হচ্ছে। বানহোয়ার দাদি তখন বলে, আমি দোয়া করি তোমার জীবনে এমন কেউ আসুক যে তোমাকে মন থেকে ভালোবাসবে। পরবর্তী সিনে আমাদের রাজার জন্মদিনের অনুষ্ঠান দেখানো হয়। রাজার জন্মদিন উপলক্ষে তো প্যালেসে হৈ হৈ কাণ্ড বেঁধে গিয়েছে। সবাই সমান তালে এদিক ওদিক ছুটাছুটি করে কাজ করছিল। তখনই আমরা প্যালেসে নতুন একটা গাড়ি আসতে দেখি। গাড়ি থেকে আকেচি নামে একজন প্রিন্স নেমে আসে। সে ছিল আইপো রাজ্যের প্রিন্স। মন্ত্রীদের সাথে প্রথমেই তার দেখা হয়। সে জানায় সে আইপো রাজ্য থেকে এসেছে রাজার জন্মদিনে উপহার দেওয়ার জন্য এবং শুভেচ্ছা জানানোর জন্য। মন্ত্রীরা তাকে স্বাগতম জানিয়ে হলের রাস্তা দেখিয়ে দেয়। এদিকে বানহোয়াও সেজেগুজে চলে এসেছিল রাজার জন্মদিনে। তবে ওর দেখা হয়ে যায় শিজিনের সাথে। শিজিনের প্রমোশন হয়েছিল, যে কারণে বানহোয়া ওকে কংগ্রাচুলেশন জানায় এবং জানায় এখন যে পোশাক শিজিন পরে আছে এটার জন্য শিজিনকে দেখতে খুব সুন্দর লাগছে। তবে যেহেতু ঠান্ডা পড়ছে, শিজিন যেন গরম কাপড় পরে নেয়। আমি বুঝি না শিজিনের জন্য এত কেয়ার দেখানোর কি আছে, যেহেতু ও জানেই যে শিজিন ওকে পছন্দ করে। যা হোক, বানহোয়া যখন সেখান থেকে ফিরে যাচ্ছিল তখনই বাচ্চা একটা ছেলের সাথে বানহোয়ার ধাক্কা লাগে। ও ছিল এই প্যালেসের নতুন ইউনুস, একদম ছোটখাটো পিচ্চি আর কি। ইউনুস তো বানহোয়ার সাথে ধাক্কা লাগায় অনেকটা ভয় পেয়ে যায়। বানহোয়া তখন বলে, তুমি তো একটা ছোট বাচ্চা, তোমার এত ভয় পাওয়ার কারণ নেই। মানে ওই বাচ্চা ছেলেটার সাথে অনেক ভালো ব্যবহার করে এবং ওর হাতে একটা বক্স ছিল, সেটা ওই ছেলেটাকে উপহার দিয়ে দেয়। এটা দেখে শিজিনের তো ভালো লাগেই, তবে আকেচি দূর থেকে দেখতে পায় এবং মনে করে বানহোয়া হয়তো এই দায়ের রাজ্যের নাম্বার 1 লেডি, মানে সবচেয়ে গুণী আর কি। ও তো প্রথম দেখাতেই বানহোয়ার প্রেমে পড়ে যায়। এরপর আমাদের অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়। বানহোয়া রংজিয়ার মায়ের সেই চুলের কাটার সেটটা পরে এসেছিল। রংজিয়া আর চোখে বানহোয়াকে দেখছে, আর বানহোয়াও, যেগুলো ফেইজিয়ান এবং শিজিন দুজনেরই চোখে পড়ে। একটু পরে হলে আকেচি আসে এবং রাজাকে তার জন্মদিনের উপহার দেয়। উপহারগুলো খুবই দামি ছিল। আকেচি মূলত মরুভূমি রাজ্যের প্রিন্স ছিল। যা হোক, রাজা খুশি হয়ে বলে, আমাকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য ধন্যবাদ, আর আমি তোমার জন্য পুরস্কার ঘোষণা করছি। আকেচি তখন জানায় সে রাজার কাছ থেকে পুরস্কার চেয়ে নিতে চায়, আর পুরস্কার চেয়ে নেয় দায়ের রাজ্যের সবচেয়ে গুণী এবং সুন্দরী মেয়েকে বিয়ে করতে চায়, যে দায়ের রাজ্যের নাম্বার 1 লেডি। আকেচি জানতো যে দায়ের রাজ্যের নাম্বার 1 লেডি হচ্ছে শি ফ্যামিলির, মানে শি ফেজিয়ান। তো ও এই নাম ধরে বিয়ে করতে চায়। সেকেন্ড প্রিন্সের তো মাথাটাই গরম হয়ে যায়। ও উঠে আকেচির সাথে তর্ক শুরু করে। রাজা তখন সেকেন্ড প্রিন্সকে থামিয়ে দেয়, কিন্তু ফেজিয়ানের খুবই খারাপ লাগে। ও তো রংজিয়াকে ভালোবাসে, আকেচিকে বিয়ে করতে পারবে না। এরপর আকেচি আস্তে আস্তে ফেজিয়ানের দিকে এগিয়ে যেতে থাকে। ফেজিয়ান তো বেচারি ভয় পেয়ে যায়। তবে ফেইজিয়ানের দিকে এগিয়ে গিয়ে ফেইজিয়ানের পাশে বসে থাকা বানহোয়াকে বিয়ের প্রপোজাল দিয়ে বসে। বানহোয়াকে বলে, মিস ফেইজিয়ান, আপনি কি আমাকে বিয়ে করবেন? বানহোয়া এতক্ষণ মুখ টিপে টিপে হাসছিল, তবে এই কথা শুনে ওর মুখটাই তো কালো হয়ে যায়। এইবার বানহোয়ার চেহারাটা দেখার মতো হয়েছিল। ও তো এটা ভাবতেই পারেনি। বানহোয়া তখন ফেইজিয়ানের দিকে ইশারা দিয়ে বলে, তুমি যার কথা বলছো দায়ের 1 নম্বর লেডি, সে এই যে শি ফেইজিয়ান। এবার আকেচি একবার ফেইজিয়ানের দিকে তাকায় আর একবার বানহোয়ার দিকে। তারপর বলে, দায়ের রাজ্যের রুলস আমি জানতাম না, তুমি ওর চেয়ে অনেক বেশি সুন্দর। এখানে কি সৌন্দর্য দিয়ে নাম্বার 1 ঠিক করা হয় না, নাকি অন্য কিছু দিয়ে?
আকেচি ভেবেছিল ও যেহেতু সুন্দর ওই হয়তো নাম্বার 1 লেডি হবে। সেখানকার সবাই তো হাসাহাসি শুরু করে দেয়। ফেইজিয়ান অনেকটা ইম্বারেস হয়ে যায়। তবে এই যে সবার সামনে ফেইজিয়ানের থেকে বানহাকে বেশি সুন্দরী বলা হয়েছে এবং বানহা নাম্বার 1 হওয়ার যোগ্য এটা বলা হয়েছে, এই বিষয় তো পুরো এলাকায় ভাইরাল হয়ে যায়। মানে প্যালেসের যে মেয়েট সব কথা ছড়িয়ে বেড়ায়, সে তো পুরো মাইক দিয়ে অ্যানাউন্স করে দেয় যে এখন থেকে দায়ের নাম্বার 1 লেডি হচ্ছে বানহোয়া। সিন আবার চলে আসে অনুষ্ঠানের জায়গায়। এখন সবার মাঝে একটা খেলার আয়োজন করা হয়েছে। আর এই খেলাটা আয়োজন করেছিল হেং, রাজাকে আনন্দ দেওয়ার জন্য। এখানে দায় রাজ্যের একটা টিম হবে এবং আইপো রাজ্যের আর একটা টিম হবে। দুইটা টিম আলাদা আলাদা পোশাক পরে সামনে এসে দাঁড়ায়। তবে আইপো রাজ্যের যে টিম ছিল সেখানে একজন কম ছিল। আকেজি রাজাকে অনুরোধ করে তাদের টিমে একজন দেওয়ার জন্য, যাতে সমান সমান হয়। রাজা তখন আকেচিকে বলে আপনি আপনার পছন্দ মতো যে কাউকে সিলেক্ট করে নিতে পারেন। এবার আকেচি গিয়ে বানহোয়াকে সিলেক্ট করে। হেং তখন হাসতে হাসতে বলে, দেখো আকেচিও তোমাকে মেয়ে মনে করে না, তুমি কি সত্যি ছেলেদের মতো দেখতে। বানহোয়া তো রেগে যাচ্ছিল। রাজা বানহোয়াকে বলে যেহেতু প্রিন্স আকেচি তোমাকে পছন্দ করেছে, তুমি যাও খেলায় পার্টিসিপেট করো। এরপর বানহা দাঁড়িয়ে আকেচিকে বলে যেহেতু রাজা আমাকে আদেশ করেছে তাই আমি খেলায় নামছি। আপনি এটার কোনো ভুল মিনিং বের করবেন না। খেলাটা অন কাইন্ড অফ ফ্রি ফায়ারের মতো। দুইটা টিম একে অপরকে মারার চেষ্টা করবে। এক ধরনের রঙের তীর দেওয়া হয়েছিল, ওই রঙের তীরটা মারলে তো গায়ে রং লেগে যাবে, তাহলে বোঝা যাবে যে এই প্লেয়ার মারা গিয়েছে। যা হোক, এরপর খেলা শুরু হয়ে যায় এবং এক টিম আরেক টিমকে মারতে থাকে। বানহোয়া টার্গেট করে সেকেন্ড প্রিন্সকে। অন্তত খেলার মধ্যে হলেও ও সেকেন্ড প্রিন্সকে মারতে যায়। খেলাটা অনেকটা ইন্টারেস্টিং ছিল। হেং খেলার হাইলাইট সবাইকে জানাচ্ছিল। ইম্পেরিয়াল গার্ডেনে এই খেলা হয়। যা হোক, খেলার শেষ পর্যন্ত রং জিয়া, বানহোয়া এবং আকেচি তিনজন বেঁচে থাকে। বানহোয়া সেকেন্ড প্রিন্স, ক্রাউন প্রিন্স এবং শিজিন তিনজনকে একাই শেষ করেছিল। আর অন্যান্য সবাই তো একটু দুর্বল ছিল আর কি। বানহোয়া আর রংজিয়া দুই পাথরের চিপায় আটকে যায়। বানহোয়া তখন রংজিয়াকে বলে তুমি আমার এত কাছাকাছি এসে দাঁড়িয়েছ কেন। রংজিয়া বলে ওর পেছনে আর জায়গা নেই। মানে দুইজন খেলার মধ্যেও রোমান্স করছিল। যা হোক, রংজিয়া এখানে বানহোয়ার কপালে রং দিয়ে ফোঁটা দিয়ে দেয় আর বলে দায়ের রাজ্যের সম্মানের জন্য সে এটা করলো। তখনই আকেচি পেছন থেকে আসে। বানহোয়া তখন রংজিয়াকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে আকেচিকে ডাক দেয়, মানে রংজিয়াকে মারতে বলে। আর আকেচি হুট করে রংজিয়াকে মেরে দেয়। ব্যাস, আইপো রাজ্য জিতে যায়, তাও বানহোয়ার জন্য। রাজা তো আকেচির অনেক প্রশংসা করে, তবে আকেচি জানায় বানহোয়ার জন্যই তারা জিততে পেরেছে। রাজা আকেচি এবং বানহোয়া দুইজনকে 100টি করে স্বর্ণ মুদ্রা উপহার দেয়। হেং বানহোয়াকে কংগ্রাচুলেশন জানায়। বানহোয়া তখন হেংয়ের কানে কানে কিছু একটা শিখিয়ে দেয়। এরপর বানহোয়া যখন ফিরে যাচ্ছিল তখন আকেচি তার কাছে আসে এবং তাকে বিয়ে করার জন্য প্রপোজ করে। বানহোয়া তখন বলে এখন তো সম্ভব না, কারণ এখন তার মনে অন্য কেউ আছে। আকেচি বুঝতে পেরেছিল বানহোয়া এবং রংজিয়ার মধ্যে সম্পর্ক রয়েছে, যেহেতু বানহোয়া রংজিয়াকে ওর সামনে জড়িয়ে ধরেছিল। আকেচি তখন তার কাছ থেকে গোল্ডেন কালারের একটা ছুরি বের করে দেয় আর বলে এটা তার কাছে অনেক মূল্যবান একটা জিনিস। সেটা বানহোয়াকে উপহার হিসেবে দিতে চায় এবং বানহোয়াকে নিজের বোন বানাতে চায়। বানহোয়া তখন হাসি মুখে আকেচির বোন হতে রাজি হয়ে যায় এবং আকেচির থেকে সেই ছুরিটা অ্যাকসেপ্ট করে। আর এরপরে দেখা যায় রংজিয়ার গাড়ি কেউ একজন ভেঙে দিয়েছে। বানহোয়া পাশ থেকে যাওয়ার সময় বলে আমি খুবই দুঃখিত, আমার গাড়ি পুরোটাই ভরা, না হলে আপনাকে আমার সাথে নিয়ে যেতাম। রংজিয়া তখন মুচকি হেসে বলে আপনি যে আমাকে নিয়ে ভেবেছেন এটার জন্য ধন্যবাদ। বানহোয়া তো অনেক হাসছিল, কারণ ওই রংজিয়ার গাড়ি ভাঙিয়েছিল হেংকে দিয়ে। বানহোয়া তখন বলে ও আমাকে খেলায় ট্রিক করে মেরেছে, এই কারণেই আমি ওর সাথে এমনটা করলাম। রংজিয়া বানহোয়াকে বলে এখানে অনেক রোদ, যদি আপনার ছাতাটা আমাকে দিতেন তাহলে উপকার হতো। অথচ দুজিনের হাতে রংজিয়ার একটা ছাতা অলরেডি ছিল। তখনই শিজিন সেখানে এসে দাঁড়ায় আরও দেখতে পায় বানহোয়া নিজের ছাতা রংজিয়াকে দিচ্ছে। রংজিয়া বানহোয়াকে ধন্যবাদ জানায়, ও তো বুঝতেই পেরেছিল এই কাজ বানহোয়া করেছে। এরপর বানহোয়া সেখান থেকে চলে যায়। শিজিন এসে রংজিয়ার উপর অনেকটা রেগে যায়, মানে এমনটা বোঝানোর চেষ্টা করছিল যে রংজিয়া ছাতা থাকার পরেও বানহোয়া থেকে কেন ছাতা নিল। তবে রংজিয়া একদম শান্ত ছিল। শিজিন নিজের রাগটা রংজিয়ার উপর প্রকাশ করে সেখান থেকে চলে যায়। রংজিয়া অবাক হয়ে বলে শিজিন হুট করে এমন নিয়ন্ত্রণহীন কেন হয়ে গেল, সে তো এরকমটা ছিল না। এরই মধ্যে সেখানে ফেইজিয়ান আসে, আরও এসে রংজিয়াকে কেবলই বলছিল যেহেতু আপনার গাড়ি ভেঙে গিয়েছে। রংজিয়া ফেইজিয়ানকে থামিয়ে দিয়ে বলে আপনি একজন অবিবাহিত মেয়ে, আপনার গাড়িতে আপনার সাথে একসাথে যাওয়া ঠিক হবে না।
এতে আপনার রেপুটেশন নষ্ট হতে পারে। আমি নিজেই গাড়ি ঠিক করিয়ে চলে যাব। এতে করে ফেইজিয়ানের প্রচন্ড খারাপ লাগে। আরো বাড়িতে এসে প্রচন্ড কান্না করতে থাকে, কারণ রংজিয়া তো বানহুয়ার সাথে একা একা বানহুয়ার গাড়িতে করে গিয়েছিল, অথচ তার গাড়িতে যেতে অস্বীকার করলো। কি আছে বানহুয়ার মধ্যে যা তার মধ্যে নেই? বানহুয়া একটা অশিক্ষিত মেয়ে, যেখানে ফেইজিয়ান সুন্দরী, শিক্ষিত এবং সবাই ফেইজিয়ানকে চায়। তখন শিজিন ফেইজিয়ানের কাছে আসে আর ওকে সান্ত্বনা দেয় এবং বলে রংজিয়া থেকে মুভ অন করার জন্য, কারণ ফেইজিয়ান সুন্দরী, শিক্ষিত, ভালো ফ্যামিলির মেয়ে। ওর অনেক অপশন রয়েছে, কি দরকার রংজিয়ার পেছনে পড়ে থাকা। শিজিন তখন বলে বানহুয়া তো একটা অশিক্ষিত মেয়ে, ওর রেপুটেশনও ভালো না, তোমারও অনেক অপশন রয়েছে, তারপরেও তুমি কেন বানহুয়াকেই পছন্দ করো? শিজিন তখন আর কোনো কথা বলে না। সে ফেইজিয়ানকে বলে তুমি শান্ত হও, আমি রাজার সাথে রংজিয়ার ব্যাপারে কথা বলবো, দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। ফেইজিয়ান তখন একটু শান্ত হয়। পরবর্তী সিনে আমরা রংজিয়ার নতুন একটা রূপ দেখতে পাই। রংজিয়া অবশেষে সেকেন্ড প্রিন্সের সাথে কাজ করতে রাজি হয়ে গিয়েছে। দুজন রংজিয়াকে বলছিল এটা একটু বেশি রিস্কি হয়ে গেল না। রংজিয়া তখন বলে এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। পরবর্তী সিনে আমাদের রাজার রুমের দৃশ্য দেখানো হয়, যেখানে সেকেন্ড প্রিন্স, ক্রাউন প্রিন্স সহ আরো কিছু মন্ত্রীরা উপস্থিত ছিল। এখানে রাজ্যের কিছু সমস্যার কথা তুলে ধরা হয়। বিভিন্ন এলাকা থেকে খুব কম পরিমাণে ট্যাক্স এসেছিল, যে কারণে রাজকোষে টান পড়ে গিয়েছে। খরচ কমানোর জন্য মন্ত্রীরা বলছিল। রাজা জানতে পারে একটা এলাকা থেকে খুব ভালো ট্যাক্স উঠেছে, যে এলাকার অফিসার চংজিন। রাজা তখন সমস্ত অফিসারদের চংজিনের থেকে উপদেশ নিতে বলে, কিভাবে সে এত পরিমাণে ট্যাক্স উঠালো। সেকেন্ড প্রিন্স তখন বলে চংজিন খুব ভালো কাজ করেছে, আপনার উচিত তাকে কিছু পুরস্কার দেওয়া, তাকে সীমান্ত থেকে শহরে এনে প্রমোশন দেওয়া উচিত। রাজা তখন চংজিনকে শহরে আসার অনুমতি দেয়। এরপর আমরা কিছু রিফিউজিদের দেখতে পাই, যারা প্রিন্সেস রয়্যাল মানে বানহুয়া দাদির কাছে আসে এবং তারা জানায় বানহুয়া দাদি তাদেরকে যে ডোনেশন দিয়েছিল সেগুলো তাদের এলাকার অফিসার চংজিন ছিনিয়ে নিয়ে গিয়েছে। মানে অফিসার চংজিন লুটপাট করে ট্যাক্স দিচ্ছিল। এটা শুনেই তো প্রিন্সেস রয়্যাল অনেকটা রেগে যায়। তখন বানহুয়াও সেখানে চলে আসে আর ওই রিফিউজিদের বলে তোমরা রাজার কাছে বলছো না কেন? ওই রিফিউজিরা জানায় তারা তো রাজার কাছে যেতেই পারছে না, তাদের প্যালেসের গেট থেকেই বের করে দেয়া হচ্ছে। বানহুয়া তখন প্রচন্ড রেগে যায় আর দ্রুত ছোটে প্যালেসের দিকে। ও রাজাকে চংজিনের এই দুর্নীতির কথা জানাতে চাচ্ছিল। তবে বানহুয়া যখন বের হচ্ছিল সেখানে শিজিন আসে। ও বানহুয়ার জন্য কিছু গিফট নিয়ে এসেছিল, তবে বানহুয়া সেদিকে খেয়াল না করে দৌড়ে বের হয়ে যায়। বানহুয়ার দাদির মেইড শিজিনকে জানায় বানহুয়াকে আটকান, ও যাচ্ছে রাজার কাছে অফিসার চংজিনের বিরুদ্ধে বিচার দিতে। শিজিন এটা শুনে বানহুয়ার পিছু পিছু ছুটতে থাকে। এদিকে প্যালেসে ঢুকতেই বানহুয়ার দেখা হয় সেকেন্ড প্রিন্সের কাছে। সেকেন্ড প্রিন্স বানহুয়াকে তড়িঘড়ি যেতে দেখে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ? বানহুয়া তখন বলে আমি তোমাকে কিছু পুরস্কার দিতে এসেছি, তবে আগে আমার রাজার সাথে দেখা করা জরুরি। কিন্তু সেকেন্ড প্রিন্স বানহুয়াকে যেতে দিতে চাচ্ছিল না। বানহুয়া তো সেকেন্ড প্রিন্সকে একটা ঘুষি লাগিয়ে দিতে যায়, তবে শিজিন এসে তাকে আটকে দেয় এবং শিজিন বানহুয়াকে জানায় আপনি এখান থেকে চলে যান, আমি রাজাকে এই বিষয়ে বলছি। বানহুয়া তো যেতে চাচ্ছিল না। শিজিন জানায় বানহুয়ার দাদির অবস্থা ইমার্জেন্সি, বানহুয়াকে এখনই সেখানে যেতে হবে। বানহুয়া তখন বাধ্য হয়ে ফিরে যায়। এদিকে রাজা চংজিনকে শহরে নিয়ে এসেছিল এবং চংজিনের অনেক প্রশংসা করছিল, সে খুব ভালো কাজ করেছে এই কারণে। কিন্তু তখনই সেখানে শিজিন আসে এবং চংজিনের কুকর্মের কথা রাজাকে জানিয়ে দেয়। চংজিন তো বলে এগুলো তার বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে, সে এমনটা কিছুই করেনি। শিজিন তখন জানায় তার কাছে কিছু রিফিউজি আছে, রাজা চাইলে রিফিউজিদের এনে প্রমাণ দিতে পারবে। সেকেন্ড প্রিন্স তখন মুহূর্তের মধ্যেই তার চেহারা পাল্টে ফেলে। সে চংজিনকে বলতে থাকে তুমি তাহলে মানুষের থেকে লুটপাট করে এইভাবে ট্যাক্স জমা দিয়েছো, আমি তো ভুল করেছি তোমার হয়ে সুপারিশ করে। চংজিন তো বেচারা হা হয়ে যায় সেকেন্ড প্রিন্সের এমন গিরগিটির মতো রং চেঞ্জ করা দেখে, তবে ও তো কিছু বলতে পারবে না। সাথে সাথে রাজার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। রাজা তো প্রচন্ড রেগে যায় এবং চংজিনকে জেলে আটকে রাখতে বলে। এইদিকে আমরা জাইক্লিনকে দেখতে পাই যে তার বাবার সাথে কথা বলছিল। মিনিস্টার জাইক্লিনকে বলছিল তুমি একটা অপদার্থ, চংজিনকে দেখে শেখো, সে এবার রাজসভার মন্ত্রী হবে আর অন্য সেকেন্ড প্রিন্সের কনকুবাইন হবে, কিন্তু তুমি কি করলে? তুমি তো কোনো কাজেই আসলে না। জাইক্লিন তখন বলে তুমি কি কখনো আমাদের মনের অবস্থা বোঝার চেষ্টা করেছো? ওয়ানু কখনোই সেকেন্ড প্রিন্সের কনকুবাইন হতে চায় না, কিন্তু তুমি শুধুমাত্র পজিশনের লোভে ওকে সেকেন্ড প্রিন্সের কনকুবাইন বানাচ্ছ। এবার জাইক্লিন যে মিনিস্টার জায়ের মুখে মুখে কথা বলেছে, এই কারণে সে জাইক্লিনকে মারতে থাকে।
ওয়ানু আর জাইকিলিনের মা দৌড়ে এসে তাকে ধরে। সে চিৎকার করে বলছিল, চংজিনের থেকে কিছু শেখো, সে এখন আমাদের ফ্যামিলির গর্ব হবে। কিন্তু এরই মধ্যে একজন গার্ড এসে খবর দেয় জাইকিলিনকে জেলে বন্দি করা হয়েছে, কেননা জাইকিলিন লুটপাট করে ট্যাক্স জমা দিয়েছিল। মিনিস্টার যাই তখন বলে, এই বিষয়টা রাজা জানলো কিভাবে? ওই গার্ড জানায় শিজিন জানিয়েছে। এবার মিনিস্টার যাই তো প্রচন্ড রেগে যায় এবং ভাবতে থাকে যে শি ফ্যামিলি এবার তাদেরকেও সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। এরপর আমরা চুই নামে একজন লোককে দেখতে পাই, যে ছিল বানহার দাদির ড্রাইভার। সে বানহার দাদির লাইব্রেরিতে আসে এবং ব্রেসলেট টাইপ কোনো একটা জিনিস লুকিয়ে রাখে। বানহার দাদির মেয়েট চুইকে লাইব্রেরিতে দেখতে পায়, তবে চুই জানায় লাইব্রেরিতে ধুলো, তাই সে ঝাড়তে এসেছিল। একটু পরে রংজিয়া কিছু গার্ডদের নিয়ে বানহার দাদির প্যালেসে আসে। বানহার দাদির প্যালেসের গার্ডরা তাকে আটকাতে চাইলে রংজিয়া জানায় রাজা তাকে আদেশ দিয়েছে বানহার দাদিকে প্রোটেক্ট করার জন্য, তাই সে এখানে গার্ড দিতে এসেছে। রংজিয়া রাজা সিল নিয়ে এসেছিল, তাই ওই গার্ডরা রংজিয়াকে ঢুকতে দিতে বাধ্য হয়। বানহার দাদির মেয়েট রংজিয়াকে ভিতরে যাওয়া থেকে আটকাচ্ছিল, বলছিল রাজা আপনাকে গার্ড দিতে পাঠিয়েছে, বাইরে গার্ড দিন, কেন আপনি ভিতরে ঢুকতে চাচ্ছেন? তবে রংজিয়া জানায় রাজার আদেশ পুরো প্যালেস সার্চ করে দেখতে হবে, ভিতরে কেউ লুকিয়ে আছে কিনা এটা দেখার জন্য। সেখানে বানহুয়া বের হয়ে আসে, সাথে বানহুয়ার দাদি। বানহুয়া হুট করে রংজিয়ার গলায় তলোয়ার ধরে বলে ভিতরে ঢুকবে না। এই মেয়েটার মাতব্বরি মাঝে মাঝে আমার খুবই বিরক্ত লাগে। রংজিয়া তখন উল্টে বানহুয়ার গলায় তলোয়ার ধরে বলে, আমার কাছে রাজার আদেশ রয়েছে পুরো বাড়ি সার্চ করার, এটা প্রিন্সেস রয়্যালের নিরাপত্তার জন্য। বানহার দাদি তখন সম্মতি জানায় রংজিয়াকে সার্চ করতে দিতে। উনি আজ বেশ শান্ত ছিল। রংজিয়া পুরো বাড়ি সার্চ করে এবং লাইব্রেরিতে গিয়ে ওই ব্রেসলেটটা খুঁজে পায়। এটা ছিল রংজিয়ার মায়ের ব্রেসলেট, যেটা দেখেই তো রংজিয়া পুরো ইমোশনাল হয়ে যায়। ওকে সেকেন্ড প্রিন্স বলেছিল যে বান ফ্যামিলি দায়ী ওদের ফ্যামিলি ধ্বংস হওয়ার পিছনে, আর এই ব্রেসলেট এখানে খুঁজে পেয়ে রংজিয়া সেই ব্যাপারে নিশ্চিত হয়ে যায়। ও বানহার দাদিকে জিজ্ঞাসা করে এই ব্রেসলেটটা এখানে কিভাবে আসলো, এটা তো ওর মায়ের ব্রেসলেট। বানহার দাদি তখন রেগে গিয়ে বলে, আপনি কি এত রাতে এই ব্রেসলেটের ব্যাপারে জিজ্ঞাসা করতে এসেছেন? আমি জানি না এটা এখানে কিভাবে এসেছে, এটা আমার জিনিস না। তবে রংজিয়া বানহার দাদিকে ফোর্স করতে থাকে, যে কারণে বানহার দাদির মুখ থেকে রক্ত বের হতে শুরু করে। সেখানে পুরো হযবরল একটা অবস্থার সৃষ্টি হয়ে যায়। রংজিয়া যখন সেখান থেকে বের হয়ে আসে, বানহুয়া রেগে রংজিয়াকে জিজ্ঞাসা করতে থাকে এগুলোর মানে কি, সে কেন তার দাদির প্যালেসে এভাবে সার্চ করলো, আর তার দাদিকে কি এমন বলেছে যে তার দাদি অসুস্থ হয়ে পড়েছে। রংজিয়া তখন জানায় যে সে শুধুমাত্র রাজার আদেশ পালন করেছে। বানহুয়ার দাদিও বলছিল যে রংজিয়ার কোনো দোষ নেই, সে রাজার আদেশ পালন করেছে। বানহুয়া রংজিয়ার কাছ থেকে সব এক্সপ্লেনেশন চাচ্ছিল, তবে রংজিয়া বানহুয়াকে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা চুই নামে সেই লোককে দেখতে পাই, যে সেকেন্ড প্রিন্সকে জানাচ্ছিল যে রংজিয়া তার মায়ের ব্রেসলেট খুঁজে পেয়ে গিয়েছে। যেটা জানতে পেরে সেকেন্ড প্রিন্স তো শয়তানের মতো হাসছিল, কারণ তার পরিকল্পনা সফল হয়েছে। এরপর আমাদের পরদিন সকালবেলার দৃশ্য দেখানো হয়। বানহুয়া ওর দাদির ঘরে ঘুমিয়েছিল। বানহুয়া দাদি অনেক ইমোশনাল হয়ে তার মেয়েটকে বলছিল, বানহুয়া একদম আমার মতো, ওকে দেখলে আমার নিজের ইয়াং সময়ের কথা মনে পড়ে যায়, মনে হয় ইয়াং থাকতে আমি ওর মতোই ছিলাম, ওর মতোই স্ট্রেট ফরওয়ার্ড, ডেয়ারিং এবং সাহসী। বানহার দাদি প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। সে আসলে বুঝতে পেরেছিল যে তার শেষ সময় ঘনিয়ে এসেছে। এই কারণে বানহার দাদি তার মেয়েটকে বলে, আমাকে তৈরি করে দাও, আমি প্যালেসে যাব, আমার প্যালেসে জন্ম হয়েছে আর আমি প্যালেসেই মরতে চাই, চুইকে বলো গাড়ি বের করতে। আর এরপরে দেখা যায় বানহার দাদি চলে এসেছে প্যালেসে। রাজা তখন কোনো একটা কাজে ব্যস্ত ছিল, তবে বানহার দাদি এসেছে এই খবর পেয়ে দ্রুত সে এগিয়ে যায়। বানহার দাদিকে সসম্মানে বসায়, জিজ্ঞাসা করে সে কেন এসেছে। বানহার দাদি তখন বলে তার এখানে আসতে ইচ্ছা করছিল, তাই হুট করে চলে এসেছে। এরপর সে এখানে বসে বানহার দাদি এবং রাজা গল্প করতে শুরু করে। সেখানে আমরা সন্দেহজনক একজন চাকরকে দেখতে পাই, যে বানহার দাদিকে দেখে অদ্ভুতভাবে তাকাচ্ছিল। বানহার দাদি রাজার সাথে তার ছোটবেলার গল্প করতে শুরু করে। রাজাকে যে কোনো সমস্যা বা যে কোনো বিপদের হাত থেকে বানহার দাদি বাঁচাতো। রাজাও ইমোশনাল হয়ে বলছিল সে হয়তো আজকের রাজা হয়ে উঠতো না, যদি না বানহার দাদি তাকে সাহায্য করত। এদিকে বানহা স্বপ্ন দেখে যে তার দাদি মারা গিয়েছে, প্যালেসে কেউ একজন তার দাদিকে ছুরি মেরে দিয়েছে। এটা দেখেই বানহা ঘোড়া নিয়ে ছুটতে থাকে প্যালেসের দিকে। বানহা কান্না করছিল আর ছুটছিল।
প্যালেসের গার্ডরা ওকে বলে থামার জন্য, তবে বানহোয়া থামে না। গার্ডরা তখন বানহোয়ার পিছু পিছু দৌড়াতে থাকে। শিজিন এগিয়ে আসে এবং বানহোয়াকে থামতে বলে, কিন্তু বানহোয়া থামছিল না। ও কান্না করছিল, কারণ ও বুঝতে পেরেছিল যে প্যালেসে আজ ওর দাদি মারা যাবে। শিজিন কোনো উপায় না পেয়ে বানহোয়ার ঘোড়াকে একটা ঘুষি মারে। সাথে সাথে ঘোড়াটা পড়ে যায় আর বানহোয়াও পড়ে যায়। এরই মধ্যে রংজিয়া সেখানে চলে আসে, আর রংজিয়া নিজেও পাগলের মতো ঘোড়া ছুটিয়ে আসছিল। রংজিয়া বানহোয়াকে পড়ে থাকতে দেখে দ্রুত এসে বানহোয়ার দিকে হাত বাড়ায় এবং শিজিনও হাত বাড়ায়। বানহোয়া কনফিউজড হয়ে যায় যে কার হাত ধরে উঠবে। রংজিয়া বানহোয়াকে বলে, আর একবার শেষবারের মতো আমাকে বিশ্বাস করো। বানহোয়া তখন রংজিয়াকে বলে, আমি তোমাকে আরো একবার বিশ্বাস করছি। তবে বানহোয়া উঠতেই পারছিল না, ও পড়ে গিয়ে আঘাত পেয়েছে। রংজিয়া তখন বানহোয়াকে কাঁধে তুলে নেয় আর বলে, আমি তোমাকে প্রিন্সেস রয়্যালের কাছে নিয়ে যাব। এটা বলেই রংজিয়া বানহোয়াকে কাঁধে নিয়ে ছুটতে শুরু করে। এদিকে ভিতরে বসে রাজা এবং বানহোয়ার দাদি গল্প করছিল। হুট করে চা দিতে এসে সেই চাকরটা, যে একটু আগে বানহোয়ার দাদিকে অদ্ভুতভাবে দেখছিল, সে বানহোয়ার দাদিকে ছুরি মেরে দেয়। আর ছুরি মেরে ওই চাকর দৌড়ে পালিয়ে গিয়েছে। রাজা যদিও তাকে ধরতে গার্ডদের পাঠায়, তবে গার্ডরা তাকে ধরতে পারে না। রাজা দ্রুত ডাক্তার ডাকছিল। ডাক্তার এসে জানায় যে বানহোয়ার দাদি এমনিতেই প্রচন্ড অসুস্থ ছিল, তার হার্টবিট খুব স্লো হয়ে গিয়েছে, তাকে হয়তো আর বাঁচানো যাবে না। রংজিয়া আর বানহোয়া সেখানে পৌঁছে দেখতে পায় অলরেডি বানহোয়ার দাদিকে ছুরি মেরে দেওয়া হয়েছে। বানহোয়া তো প্রচন্ড কান্না করছে। রাজা দ্রুত বানহোয়ার বাবা মাকে খবর পাঠায়। সেখানে সবাই চলে আসে, আর সবাই তো বানহোয়ার দাদির এমন অবস্থা দেখে কান্না করছিল। বানহোয়ার দাদি বানহোয়াকে বলছিল, তুমি লাল রঙের ড্রেস কেন পরেছো? তোমার কি আজ বিয়ে? তোমার হাজবেন্ড কোথায়? রংজিয়ার দিকে তাকিয়ে বলে, তুমি কি বানহোয়ার হাজবেন্ড? বানহোয়াকে দেখে রেখো, ওকে যদি তুমি একটুও কষ্ট দাও তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। মানে বানহোয়ার দাদি মারা যাওয়ার সময় রংজিয়াকে বানহোয়ার হাজবেন্ড হিসেবে চিহ্নিত করে। শেষ সময় বানহোয়ার দাদি বলে যায় তাকে যেন বানহোয়ার দাদার পাশে সমাধিস্থ করা হয়, সে তার হাজবেন্ডের কাছে যাচ্ছে। সবাই তো কান্নায় ভেঙে পড়ে, আর তারপর সেখানেই বানহোয়ার দাদির মৃত্যু হয়ে যায়। রংজা তখন রাজাকে বলে সে অনেকদিন ধরে বানহোয়াকে পছন্দ করে। রাজা যেন তার আর বানহোয়ার বিয়ের ব্যবস্থা করে, যেমনটা বানহোয়ার দাদির শেষ ইচ্ছা ছিল। আর এরপর দেখা যায় মিনিস্টার শি বাইরে এসে সবাইকে জানায় প্রিন্সেস রয়্যাল মারা গিয়েছে। বানহোয়ার দাদির মৃত্যু উপলক্ষে রাজ্যে 3 মাস শোক ঘোষণা করা হয়। এই 3 মাস রাজ্যে কোনো আনন্দ অনুষ্ঠান বা বিয়ে সম্পূর্ণ করা যাবে না। এরপর আমাদের সেই বেঈমান চুইকে দেখানো হয়। বানহোয়ার দাদির মেইড কিছু গার্ডদের নিয়ে চুইকে ধরে ফেলে আর জিজ্ঞাসা করে, প্রিন্সেস রয়্যাল তো তোমার প্রতি এত ভালো ছিল, তুমি কেন তার সাথে বেইমানি করলে? চুই তখন বলে সে টাকার লোভে পড়ে গিয়েছিল, সেকেন্ড প্রিন্স তাকে টাকা দিয়ে ফাঁসিয়েছে, মেইড যেন তাকে ক্ষমা করে দেয়। ওই মেইড তখন বলে, এখানে যদি প্রিন্সেস রয়্যাল থাকতো তাহলে হয়তো অবশ্যই তোমাকে ক্ষমা করে দিত, কিন্তু তুমি তার সাথে যে বেইমানি করেছো সেটা আমি ক্ষমা করতে পারবো না। তুমি যাও স্বর্গে গিয়ে প্রিন্সেস রয়্যালের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। এটা বলে ওই গার্ডদের বলে চুইকে মেরে ফেলার জন্য। এদিকে এই শোক ঘোষণার সুযোগ নিয়ে সেকেন্ড প্রিন্স জং জিনকে জেল থেকে মুক্ত করে, কারণ রাজা এখন অনেক ভেঙে পড়েছিল এবং অনেকটা অপরাধ বোধে ভুগছিল। সে রাজ্যের কোনো দিকেই খেয়াল করছিল না। সেকেন্ড প্রিন্স জং জিনকে বলছিল এবার বান ফ্যামিলি তো এমনিতেও শেষ হয়ে গিয়েছে, যেহেতু প্রিন্সেস রয়্যাল আর বেঁচে নেই। বান ফ্যামিলি এখন আর তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তাদের সেই প্রতিপত্তিও থাকবে না। তাই তাদের এখন মেইনলি ফোকাস দিতে হবে সেকেন্ড প্রিন্সকে ক্রাউন প্রিন্স বানানোতে, মানে এই রাজ্য দখল নেওয়াতে আর কি। এদিকে বানহোয়া ওর দাদির মৃত্যুতে প্রচন্ড পরিমাণে ভেঙে পড়েছিল। ও ওর দাদির প্যালেসের ভিতর দিয়ে ঘুরতে থাকে এবং ওর দাদির সাথে কাটানো সময়গুলো মনে করতে থাকে, ছোটবেলাতে ওর দাদির সাথে কিভাবে সময় কাটাতো সেগুলো। বানহোয়া ওর দাদিকে তো প্রচন্ড ভালোবাসতো, আর তাই ও সিদ্ধান্ত নেয় ও কখনোই বিয়ে করবে না, সারা জীবন ওর দাদির মেমোরিয়াল পাহারা দিয়ে কাটিয়ে দিবে। তবে পুরোটা সময় ধরে রংজিয়া দূর থেকে বানহোয়ার উপর খেয়াল রাখছিল। বানহোয়া সারাদিনে কিচ্ছু না খেয়ে ওর দাদির মেমোরিয়ালের পাশেই ঘুমিয়ে পড়ে। তখন হেং আসে বানহোয়ার জন্য খাবার নিয়ে, বানহোয়াকে কোনোভাবে বুঝিয়ে খাওয়াতে রাজি করে। তবে ও যখন খাওয়া শুরু করতে যাবে তখন খেয়াল করে ওই বক্সের গায়ে রং জিয়া সিল দেয়া, তার মানে এই খাবারগুলো হেঙের মাধ্যমে রং জিয়া পাঠিয়েছে। আর এটা দেখেই বানহোয়া সেই খাবারগুলো খেতে রাজি হয় না। হেং বলছিল কেন ও খাবারগুলো খেতে চাচ্ছে না। বানহোয়া তখন জানায় যতক্ষণ না পর্যন্ত রং জিয়া তাকে সব সত্যি কথা খুলে বলছে
ততক্ষণ পর্যন্ত সে রংজিয়ার সাথে কোনো কথা বলবে না এবং রংজিয়ার থেকে কিছু গ্রহণও করবে না। এটা বলে বানহুয়া সেখান থেকে চলে যায়। তবে রংজিয়া দূর থেকে পুরো বিষয়টি দেখতে পায়। আরো বাড়ি এসে চিন্তা করতে থাকে কি করবে। ও কি বানহুয়াকে সবকিছু খুলে বলবে কিনা, কারণ বানহুয়া রংজিয়ার সাথে কোনো কথাই বলছিল না। শেষমেশ রংজিয়া সিদ্ধান্ত নেয় ও বানহুয়াকে সবকিছু খুলে বলবে আর চলে যায় বানহুয়ার দাদির প্যালেসে, বানহুয়ার দাদির মেমোরিয়ালের সামনে, যেখানে বানহুয়া উপস্থিত ছিল। বানহুয়া রংজিয়াকে দেখে রেগে বলছিল, তুমি কেন এখানে এসেছ? তোমার কোনো যোগ্যতা নেই আমার দাদির মেমোরিয়ালে গ্রেটিং করা। রংজিয়া তখন বানহুয়াকে বলে, তুমি যেহেতু জেদ ধরে আছো, সবকিছু জানতে চাও, তাহলে আমি তোমাকে সবকিছু বলছি। এবার বানহুয়া একটু মনোযোগ দেয়। রংজিয়া জানায় সেদিন লাইব্রেরিতে বানহুয়ার দাদি যে অসুস্থ হয়ে পড়েছিল ওইটা আসলে ভান ছিল। বানহুয়ার দাদি এবং রংজিয়া সম্পূর্ণটা প্ল্যান করেই করেছিল। বানহুয়ার দাদি ইচ্ছা করে অসুস্থতার ভান করে স্টাডি রুম থেকে সবাইকে বাইরে পাঠিয়ে দেয়। আর তারপর রংজিয়ার সাথে আলাদাভাবে কথা বলে, যেখানে বানহুয়ার দাদি রংজিয়াকে তার মায়ের লেখা একটা চিঠিও দেয়। সুইসাইড করার আগে রংজিয়ার মা লিখে গিয়েছিল যদি সে বেঁচে থাকে তাহলে রংজিয়ার ভাইয়ের পর নেক্সট টার্গেট হবে রংজিয়া। তাই রংজিয়ার জীবন বাঁচানোর জন্য সে নিজের জীবন দিচ্ছে। এছাড়া তার জীবন দেওয়ার আর কোনো উদ্দেশ্য নেই। সে চায় রংজিয়া বেঁচে থাকুক। রংজিয়া একজন বড় মন্ত্রী হবে, এটা হয়তো সে দেখে যেতে পারবে না। রংজিয়ার বিয়ে, সংসার, বাচ্চা কোনো কিছুই হয়তো রংজিয়ার মা দেখতে পাবে না। কিন্তু সে চায় রংজিয়া ভালোভাবে বেঁচে থাকুক, যে কারণে সে নিজের জীবন স্যাক্রিফাইস করছে। এবং রংজিয়ার মা বানহুয়া দাদিকে অনুরোধ করেছিল যাতে রংজিয়াকে সুরক্ষিত রাখে। এই কারণেই বানহুয়া দাদি কখনোই চাইতো না রংজিয়া প্রতিশোধ নিক, কারণ প্রতিশোধ নিতে গেলেই তো ও বিভিন্ন শত্রুদের সাথে জড়িয়ে যাবে। আর বাকি রইল বানহুয়া দাদির মৃত্যুর বিষয়টা। বানহুয়া দাদির মৃত্যুর বিষয়টা বানহুয়া দাদি নিজেই প্ল্যান করেছিল। যে লোক বানহুয়া দাদিকে ছুরি মেরেছিল সে বানহুয়া দাদির ঠিক করা লোকই ছিল, কারণ বানহুয়া দাদি চাচ্ছিল রাজার সামনে তার মৃত্যু হোক। এতে করে রাজা একটা অপরাধ বোধে ভুগবে এবং কখনোই বান ফ্যামিলির কোনো ক্ষতি হতে দিবে না। অপরাধ বোধ থেকে হলেও বান ফ্যামিলিকে প্রোটেক্ট করে রাখবে। তবে এই পুরো ঘটনা জানার পর বানহুয়া অনেকটা কষ্ট পায়। ওর দাদি নিজের মৃত্যু নিজে ঠিক করেছে। রংজিয়া বোঝায় তোমার দাদি অনেক অসুস্থ ছিল, এমনিতেও সে বেশি দিন বাঁচত না, আর তোমাদের প্রোটেক্ট করার জন্যই সে এমনটা করেছে। আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছে যেন আমি তোমাকে প্রোটেক্ট করি। বানহুয়া তখন চিৎকার করে বলে সে কোনো প্রোটেকশন চায় না, সে শুধুমাত্র তার দাদিকে ফিরে চায়। রংজিয়া অনেক বোঝানোর চেষ্টা করলেও বানহুয়া বোঝে না, বরং সে রংজিয়াকেই দোষ দেয় যে কেন এসব কথা তাকে আগে বলেনি। রংজিয়া তাকে ঠকিয়েছে। এসব কথা যদি রংজিয়া তাকে আগে বলতো তাহলে বানহুয়া তার দাদিকে মরতে দিত না। আর এইসব কারণে বানহুয়া রংজিয়ার মুখও দেখতে চায় না। রংজিয়াকে বিয়ে করা তো দূরের বিষয়, সে রংজিয়ার সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করে দেয়। রংজিয়াও তখন বানহুয়াকে বলে ঠিক আছে তাহলে তুমি ভালো থেকো। এটা বলে রংজিয়া সেখান থেকে চলে যায়। রংজিয়া সেখান থেকে বের হওয়ার সময় তার আর বানহুয়ার কাটানো মুহূর্তগুলো চিন্তা করতে থাকে। রংজিয়া বানহুয়ার কথায় প্রচন্ড কষ্ট পেয়েছিল। শুধুমাত্র বানহুয়ার রেগে আছে ভেবে সে সবকিছু খুলে বলল, তাও বানহুয়ার রাগ কমলো না। আর এসব ভাবতে ভাবতেই রংজিয়া সেখান থেকে বের হয়ে যায়। তবে রংজিয়া সেখান থেকে চলে যাওয়ার পর বানহুয়ার নিজেই অজ্ঞান হয়ে যায়। রংজিয়াকে রিজেক্ট করার পর ও নিজেও অনেকটা কষ্ট পেয়েছিল। পরবর্তী সিনে দেখা যায় চংজিন রংজিয়ার সাথে দেখা করতে এসেছে। যেহেতু ওরা জানতো যে রংজিয়া সেকেন্ড প্রিন্সের হয়ে কাজ করে, তাই এই বিষয়ে কথা বলতে এসেছিল যে রংজিয়া এখন কি প্ল্যান করছে, সেকেন্ড প্রিন্সকে কিভাবে ক্রাউন প্রিন্স করা যাবে। রংজিয়া তখন জানায় সে এখনো কোনো প্ল্যান করেনি, যেহেতু মাত্রই প্রিন্সেস রয়্যাল মারা গিয়েছে তাই রাজা অনেকটা ভেঙে পড়েছে। চংজিন তখন জানায় এতদিন তো আমরা প্ল্যান অনুযায়ী কাজ করছিলাম, আপনি কি বানহুয়ার দাদির প্যালেস খুঁজে টাইগার ট্যালি খুঁজে পেয়েছেন? সেকেন্ড প্রিন্স আসলে এখন টাইগার ট্যালির খোঁজে ছিল। টাইগার ট্যালি বানহুয়ার দাদার খুব বড় একটা শক্তি। বানহুয়ার দাদার অনেক বড় একটা সেনাবাহিনী ছিল যারা বানহুয়ার দাদার প্রতি পুরোপুরি লয়াল ছিল। বানহুয়ার দাদা মারা যাওয়ার পর সেই সকল সেনাবাহিনী সবাই রিজাইন দিয়ে যে যার মতো নিজেদের দেশে ফিরে গিয়েছে। টাইগার ট্যালির মাধ্যমে সবাইকে একত্রিত করা সম্ভব, আর সেটা করতে পারলে সেটা বিশাল একটা শক্তি। তখন আমরা পাস্টের একটা সিন থেকে দেখতে পাই সেদিন লাইব্রেরিতে বানহুয়ার দাদি রংজিয়াকে টাইগার ট্যালিটা দিয়ে দিয়েছিল। বানহুয়ার দাদি বলে, আমি ভেবেছিলাম আমি মারা গেলে এই টাইগার ট্যালি আমার সমাধিতে নিয়ে যাব, যাতে এটা কখনো কারো হাতে না পড়ে এবং কেউ এটার বাজে ব্যবহার না করতে পারে। তবে আমি এখন এই টাইগার ট্যালির যোগ্য একজন উত্তরাধিকারী পেয়েছি। এটা বলে সে ওই টাইগার ট্যালি রংজিয়ার হাতে তুলে দেয় এবং বলে এটার ভালোভাবে ব্যবহার করো।
এটা আমি এখন তোমার দায়িত্বে দিয়ে যাচ্ছি। আমার মনে হয় টাইগার টালির জন্য তুমি সঠিক মানুষ। তার মানে আসল টাইগার টালি রংজিয়ার হাতে পড়ে গিয়েছিল। এখানেই আজকের এই পর্বটা শেষ করছি। তো ভিউয়ার্স, কেমন লাগছে ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজ তবে যাচ্ছি। আল্লাহ হাফেজ।